তো তখন সে ঝাঁপিয়ে পড়ে এবং সে একা অন্ততপক্ষে ৪ জনকে তো মানে সে শুইয়ে দিয়েছিল একা মেরে। ভাই, দাদাকে মারছে, সহ্য হয়নি দাদাকে। তো সেই টেমকার স্ট্রিট, সেই নোয়াপাড়া, তো সেই ছেলেটি হচ্ছে দাউদ ইব্রাহিম, যার কথা বললাম ভাই। তার দাদা হচ্ছে সাবির আহমেদ। প্রথমেই উনি কিছু একটা আন্দাজ করেছেন। উনি প্রথমেই বলেছেন, "ইয়ে হামলা কাহা সে হো রাহা হ্যায়?" রাজীব গান্ধী কিছু বলেনি। রাজীব গান্ধী শুধু বললেন ওনাকে হাসতে, হাসতে, মৃদু হেসে যে, "আমি আসার সময়ও পেয়েছিলাম একটা।" অর্থাৎ উনি সেটাকে ইগনোর করেছেন। সেই আসলে ছিল স্কুটার টায়ার ফাটার শব্দ না, ৩ টে গুলি রাজঘাটে। কিন্তু আপনি যে প্রশ্নটা প্রথম যে একটু আগে করলেন, সেটা হচ্ছে যে নেটিভ উইজডম, এটি মানে আগামী ৫ মিনিটের মধ্যে যদি গোটা ভারতবর্ষ শুরু করে, তার থেকে ভালো আর কিছু হয় না। শুধুমাত্র কলকাতার এলগিন রোড থেকে বেরিয়ে চলে যাওয়া নয়, তারপরে গোমো স্টেশন, তারপরে আফগানিস্তান, তারপরে সোভিয়েত ইউনিয়ন, তারপরে জার্মানি, এত কিছু কেউ ক্যানভাসে যদি কাউকে আঁকতেও বলা হয় ঘরে বসে, সেটাও কোনো করতে যেমন পারবে না, সেরকম আধুনিক বোম্বে বা হলিউডের চিত্রনাট্যেও এরকম কখনো চরিত্র দেখা যায়নি যে এই জিনিস কেউ কারোর মাথাতে রয়েছে, এলগিন রোডের আরামকেদারায় বসে ভাবছে যে আমি এখন আপনার ভারতে সবথেকে দ্রুত যে সিন্ডিকেট বাড়ছে সেটা হচ্ছে সোনা স্মাগলিংয়ের এই মুহূর্তে। ১ কেজিতে ২০ লক্ষ টাকা মার্জিন হচ্ছে। এটা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, তাদের রিপোর্টে তারা নিজেরাই এটা বলছে। কত মানুষের সাথে দেখা হয়, এই এত মানুষের সাথে দেখা হতে হতে যেটা হয়েছে এতদিনে, সেটা হচ্ছে যে বিভিন্ন কথোপকথন হয় তো তাদের সাথে। এই কথোপকথন হতে হতে যেটা ভীষণভাবে নাড়া দিয়েছে আমাদের সব সময়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা জায়গায় সে প্রমাণ করতে চায় আমি ঠিক, এবং এটাই হয়তো নিয়ম, এবং এটাই হয়ে এসেছে, বরাবরই সেটা হয়ে এসছে। সেটা যে এই সমাজ মাধ্যম বা এই সমাজ ব্যবস্থায় হচ্ছে তা নয়, সেটা বরাবরই হয়ে এসেছে, পৌরাণিক সময় থেকেও হয়ে এসেছে। কৌরব পাণ্ডবের যুদ্ধেও উভয় পক্ষই বলেছে আমরা ঠিক বা আমি ঠিক। কিন্তু আসলে কি ঠিক বা কে ঠিক, সেটা খোঁজার দায়িত্ব কি সাংবাদিকের? সাংবাদিকেরও এই একই মনস্তত্ত্বে তারা আক্রান্ত হয়। তাহলে আমি যা লিখছি সেটাই ঠিক। কিন্তু অবজেক্টিভ জার্নালিজম যেটা বোঝায়, সাংবাদিকের প্রাথমিক কাজ, সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে যা সে দেখেছে সেটা এসে সে প্রিন্ট জার্নালিজমে সেটা লিখে দেবে। পরের দিন সেটা পাঠকরা যারা বহু যোজন দূরে বসে আছে তারা পড়বে, জানতে পারবে এই ঘটেছিল। পরবর্তীকালে সাংবাদিকতার অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবারে এই যে ঠিক লিখেছে নাকি বেঠিক লিখেছে, যে বলছে সে ঠিক বলছে নাকি বেঠিক বলছে, এটার অবকাশটা অডিও ভিজুয়াল এসে বদলে দিল। তার কারণ হচ্ছে তারা নিজের চোখে দেখতে পাচ্ছে কি ঘটছে। যে কোনো একটা ঘটনা ঘটুক, সেই ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে, সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে, তারা দেখতেও পাচ্ছে ঘটনাটা কি হচ্ছে, এবং সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড বা সেই ঘটনাস্থল, দুর্ঘটনাস্থল যাই হোক না কেন, সেখানে দাঁড়িয়েই কিন্তু সাংবাদিক সবটা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে এই ঘটেছে, সুতরাং আপনারা বুঝতেই পারছেন কত বড় অগ্নিকাণ্ড ঘটে গেল। সাংবাদিকতার ক্ষেত্রে একটা হচ্ছে সংবাদ, একটা হচ্ছে ওপিনিয়ন, এরকম ভাগাভাগি থাকছে। প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা একদম সঠিক কথা, সেটা হচ্ছে যেটা সমাজের একটা মনস্তত্ত্ব, সেটা হলো যে আমি ঠিক, এটা প্রমাণ করার একটা প্রবল রকমের আকাঙ্ক্ষা। সাংবাদিকতার একটি অন্যতম প্রধান শর্ত, আমি প্রাথমিকভাবে সরকার, রাষ্ট্র, প্রশাসন, প্রতিষ্ঠান, সংস্থা, এই সবাইকে যদি ধরি, অর্থাৎ যারা ক্ষমতার ভরকেন্দ্রে বসবাস করে, তারা
যা গোপন করতে চায় সেটাই সংবাদ, বাকি সব বিজ্ঞাপন। আচ্ছা, আমি আমি এই পার্টটুকুকে আমরা আলাদা করে ক্লিপ করব, এই পার্টটুকুকে। কিন্তু এটা কেন বলছেন? এটা সাংবাদিকতার একটা বলা যেতে পারে প্রশিক্ষণ পর্বেরই একটি বিখ্যাত কোট, ওকে। যে সরকার বা প্রশাসন বা ক্ষমতাসীন ভরকেন্দ্ররা যা গোপন করতে চাইবে সেটিকে বের করে নিয়ে আসাই সাংবাদিকতা। বাকি যা যা বেরোচ্ছে সেগুলো পেইড অথবা আনপেইড বিজ্ঞাপন। এর মানে এই নয় যে সে টাকা পয়সার আদান প্রদান, আমি সে কথা বলা হচ্ছে না। যিনি বলছেন বা সাংবাদিকতার এই আপ্তবাক্যটাকে যারা প্রশিক্ষণ হিসেবে নিয়েছেন তারা বলতে চাইছেন, অর্থাৎ সাংবাদিকতা মানেই কিন্তু এক ধরনের প্রতিনিয়ত চিরন্তন ইনভেস্টিগেশন, অর্থাৎ যা আড়ালে আছে তা প্রকাশ করো, এটাই সাংবাদিকতার কাজ। সুতরাং এক্ষেত্রে যে কথাটা আপনি বললেন সেই কথাটির আরেকটু বিস্তৃত এবং সম্প্রসারিত আখ্যা দেওয়া যায় এভাবেই, যে তাহলে আমরা যা যা শুনছি, যা যা বলছে সেটা কি ঠিক? যিনি বলছেন তখন তিনি নিজের কার্যক্ষেত্রে এই কাজটি করেছেন কিনা, বা তিনি এই কথাটি প্রযুক্ত করতে পেরেছেন কিনা নিজের জীবনে বা নিজের কার্যশৈলীতে, সেটি কিন্তু বের করে নিয়ে আসার দায়িত্ব সাংবাদিকদের। তখন ওই সংবাদ বা ওই রিপোর্ট বা ওই ইনভেস্টিগেশন তার মাধ্যমে প্রমাণিত হবে তিনি যা বলছেন সেটা ঠিক না বেঠিক, সেটা তখন তথ্য বলবে। আর আমরা মোটামুটি দেখবেন যে সমাজের দিকে তাকালে, আমরা আশেপাশে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই সবার মধ্যে একজন করে সাংবাদিক বাস করে, প্রত্যেক মানুষই একজন করে সাংবাদিক। তার কারণ হলো যে সবাই না খবর দিতে চায়, সমাজের সব স্তরের মানুষ সবাই চায় একটা নতুন খবর আমি দেব, আমি যে খবরটা আনবো বা দিচ্ছি বা পেয়েছি সেই খবরটা শুনে সবাই বেশ চমকে উঠবে, সে কি রে তাই হয়েছে, আচ্ছা জানতাম না তো। এই যে সবাই চমকে গেল আমার আনা খবরটাতে, এটা একটা আত্মতৃপ্তি দেয়, এটা একটা বিশেষ সন্তুষ্টি প্রদান করে আমাদের সবার মধ্যে, আমি সাংবাদিক হই বা না হই। আমি একটু থামাবো। এই কারণেই কি সত্যি খবর আর মিথ্যা খবরের তফাৎ তৈরি হলো? এই প্রবণতা থেকেই সেটা হয়েছে। এটা একদম সঠিক বলেছেন। এই প্রবণতা থেকেই পরবর্তীকালের পোস্ট ট্রুথ, পরবর্তীকালের ফেক নিউজ এবং আধুনিক সমাজে সবথেকে বড় যে মহামারীর আকারে যে ফেক নিউজ চলছে, অর্থাৎ সত্যি মিথ্যের সীমারেখাটাকে ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ বিকৃত তথ্যকেও প্রতিষ্ঠা করা যাবে প্রচারের মাধ্যমে, যে হ্যাঁ এটাই ঠিক, তোমরা বুঝে নাও। তো এটি কিন্তু ওই ক্রমাগত একটি গুরুত্ব পাওয়ার জন্য এবং একই সঙ্গে কোনো না কোনো ভেস্টেড ইন্টারেস্টের জন্য তার সঙ্গে যুক্ত হয়েছে কোনো না কোনো স্বার্থান্বেষী একটি মহল বা স্বার্থান্বেষী ব্যক্তি বা দল বা স্বরাষ্ট্র, তারা অসত্য খবর প্রচার করা হয় এবং সেই খবরের মাধ্যমে তারা জনমনে প্রতিষ্ঠা করতে চায় এমন একটি ভিন্ন ধরনের বার্তা দিতে চায় যেটি আসলে হয়তো সেটা নয়। তো ফলে যত সমাজ আধুনিক হয়েছে, সাংবাদিকতাও যত আধুনিক হয়েছে, তত বেশি যেন সাংবাদিকদের ওপরে দায় বেশি বর্তেছে যে তোমরা এবার ফিল্টার করা শুরু করো, কোনটা ঠিক কোনটা বেঠিক। অর্থাৎ বেসিক যে কোশ্চেন বা যে প্রশ্ন থেকে আপনি শুরু করলেন, এটি আমার মনে হয় আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত সাংবাদিকের কাছে, পাঠকের কাছে, যারা অডিও ভিজুয়াল দেখছেন সেই দর্শকের কাছে, যারা অডিও ভিজুয়াল পরিচালনা করছেন তাদের কাছেও, সবার কাছেই শেষ কথা হচ্ছে একজন সংবাদ মাধ্যম বা একজন সাংবাদিক তিনি শেষ পর্যন্ত সত্যের কাছে সম্পূর্ণ রকমভাবে আত্মসমর্পণ করে বাকি সব তিনি ভুলে থাকতে পারছেন নাকি পারছেন না, নাকি তিনি চটজলদি সত্যকে কিছুটা হলেও অপলাপ ঘটিয়ে একটি মোমেন্টারি বা মুহূর্তের কোনো একটি স্বার্থ চরিতার্থ করতে সক্ষম হচ্ছেন ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে। বেশ, তার মানে আমরা এরকম একটা জায়গায় আসতে পারি যে ধরুন শ্রী সমৃদ্ধ দত্ত একজন সাংবাদিক, এটা তার প্রফেশন, এবং
সেখান থেকে যদি আমি আরেকটু ডিপ ডাইভ করি, তিনি রাজনীতি দিয়ে সাংবাদিকতা করেছেন, এখনও করছেন, এবং সেই সূত্রে সেই কারণে অনেক রাজনীতিবিদ এবং অনেক রাজনৈতিক মহলে তাকে মিশতে হয়, তাকে যেতে হয় সংবাদ গ্রহণ করার জন্য। কিন্তু আমি যদি এই পার্টটাকে বাদ দিই, যে তার কাজের জায়গা, তার প্রফেশন, মানুষ সমৃদ্ধ দত্তকে যদি আমি জিজ্ঞেস করি রাজনীতি কি, তার থেকে আমি কি উত্তর পেতে পারি? রাজনীতি, সরকার আর রাজনীতি, অর্থাৎ সরকার পরিচালনা করাই রাজনীতির প্রধান লক্ষ্য, এইটা আদর্শ এবং নীতিগতভাবে হওয়া উচিত না। এটা তো একটা খুব স্বাভাবিকভাবেই, স্বাভাবিক। হ্যাঁ, এটা তো একটা কোটেবল কোর্সের মতো হয়ে গেল। কিন্তু ঘটনাটা তাই যে এখন যেটা হয়েছে, যে রাজনীতি বলতে ক্ষমতায় আরোহণ। সেই ক্ষমতা সরকারে হতে পারে, সেই ক্ষমতা কোনো একটি প্রতিষ্ঠানকে কক্ষিগত করা হতে পারে। সোজা কথায়, যে প্রতিষ্ঠান, যে সংস্থা, যে মঞ্চ অথবা যে রাষ্ট্র ব্যবস্থা জনগণকে প্রভাবশালী করতে পারবে, আমার পক্ষে সেই পরিচালনা পদ্ধতি বা সেই প্রচলন সীমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই রাজনীতি। সোজা কথায় হচ্ছে যে যদি দলীয় রাজনীতির কথা বলা হয়, তাহলে যা কিছু আমার জগতে রয়েছে তার সবই যেন আমি করায়ত্ত করতে পারি, এবং ওই আপনি প্রথমে যেটা বললেন যে আমি ঠিক, এটিকে একটি প্রাতিষ্ঠানিক তকমা দেওয়া, শিলমোহর দেওয়া, সুতরাং তোমরা সকলে আমাকেই অনুসরণ করো কারণ আমি ঠিক। এটি যারা যত কুশলীভাবে করতে পারছেন তারা ততই দুধে রাজনীতিক, আর যারা কিছুটা পিছিয়ে পড়ছেন তারা তো এখনো পর্যন্ত ততটা অর্জন করতে পারেননি। তো কিন্তু আধুনিক কালে এখন যেটা, যে সরাসরিভাবে ক্ষমতা কক্ষিগত করাটাই রাজনীতি, অর্থাৎ রাজনীতি এবং ক্ষমতা, এটির মধ্যে আর বিশেষ পার্থক্য মনে হয় নেই, এটি কার্যত সমার্থক। কিন্তু কখনো কি ছিল? মানে আমি যদি অনেকটা সময় পিছিয়ে যাই, অনেকটা সময়, ধরুন যে সময় দেশ স্বাধীন হচ্ছে, সেই সময় তো আজাদ হিন্দ ফৌজ একজন তৈরি করলেন, এবং এমন একজন তৈরি করলেন যিনি শুধুমাত্র ইন্সপিরেশনের মাধ্যমেই এরকম একটা দল তৈরি করলেন যে দলটার মূল উদ্দেশ্য একটাই, দেশকে স্বাধীন করার। সেখানেও কি কোনোভাবে এই অ্যাট্রাকশন টুয়ার্ডস পাওয়ার, এটা কি আপনার মনে হয় কোনোভাবে কাজ করেছিল সেই সময়ও? যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন 1938 সালে, তিনি মূল স্রোতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক, সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। তারপরে তাদের যে দলীয় সমস্যা, দলীয় ভেদাভেদ, মতভেদ, এটার কারণে তিনি পদত্যাগ করেন এবং তিনি কার্যত ধীরে ধীরে সেখান থেকে, সেই মূল স্রোতের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে আনলেন। ঠিক। পরবর্তীকালে তিনি এমন একটি ঘটনা করলেন, যে ঘটনা বাঙালি কেন, কোনো ভারতীয় কোনোদিন কল্পনা করতে পারবে না, যে গৃহবন্দী থাকা অবস্থায় শুধুমাত্র কলকাতার এলগিন রোড থেকে বেরিয়ে চলে যাওয়া নয়, তারপরে গোমো স্টেশন, তারপরে আফগানিস্তান, তারপরে সোভিয়েত ইউনিয়ন, তারপরে জার্মানি, এত কিছু কেউ ক্যানভাসে যদি কাউকে আঁকতেও বলা হয় ঘরে বসে, সেটাও কোনো করতে যেমন পারবে না, সেরকম আধুনিক বোম্বে বা হলিউডের চিত্রনাট্যও এরকম কখনো চরিত্র দেখা যায়নি যে এই জিনিস কেউ কারোর মাথাতে রয়েছে, এলগিন রোডের আরামকেদারায় বসে ভাবছে যে আমি এই জিনিস করব। তো তিনি তার দুটি পর্ব, একটা হচ্ছে তিনি তার মূল স্রোতের রাজনীতি অর্থাৎ জাতীয় কংগ্রেসের সঙ্গে, তারপরে তিনি যখন চলে গেলেন, তিনি যে ঠিক কোন মুহূর্তে চিন্তা করলেন যে না, সশস্ত্র সংগ্রামী মুক্তির পথ, তবেই তো তিনি এটা একটি নিজস্ব আজাদীন বাহিনী তৈরি করতে পারলেন। একটি বাঙালি যুবক, এক বাঙালি যুবক, তিনি সম্পূর্ণ রকমভাবে একটি সেনাবাহিনীর প্রধান হতে চাইছেন, এবং সেই সেনাবাহিনীতে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, ইম্ফল পর্যন্ত চলে আসতে পারবে, সত্যিকারের যুদ্ধও করবে। এই যা কিছু পর্ব যখন চলছে, সেই মানুষটি তার পাশাপাশি কিন্তু স্বাধীন ভারত কিভাবে চলা উচিত তার সম্পূর্ণ রকম রূপরেখা তৈরি করে গেছেন। 1938 সালে ডিসেম্বর মাসে জাতীয় প্ল্যানিং কমিটি তৈরি করেন তিনি।
সেই প্ল্যানিং কমিটি যা যা রূপরেখা তৈরি করেছে অর্থনৈতিক সামাজিক, ঠিক সেটাই কার্যত অনুসৃত হয়েছে যখন প্ল্যানিং কমিশন তৈরি হলো, ভারতের প্ল্যানিং কমিশন স্বাধীনতার পরে। কার্যত নেতাজির তৈরি, সুভাষচন্দ্র বসুর সেই প্ল্যানিং কমিটির অনুসরণেই কিন্তু কম বেশি, হয়তো কিছু ইনক্লুশন এক্সক্লুশন আছে, কিন্তু কম বেশি সেই ধাঁচেই প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল। অর্থাৎ এই মানুষটির মধ্যে যখন দেখা যাচ্ছে যে তার পদের প্রতি মোহ নেই, তিনি যদি জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে চলে যাওয়ার পর 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করার পরে আবার বাউন্স ব্যাক করতে পারতেন। একদম। তার কারণটা হচ্ছে যে সেই সময়টায় আমরা ইতিহাস পড়ে যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে গোটা ভারতবর্ষ সবথেকে বেশি তরুণ এবং যুবদল একজনকেই রোল মডেল মনে করতেন, পরবর্তীকালে আরও বেশি ওনার প্রতি। তো তিনি আবার জাতীয় কংগ্রেসের প্রধান একজন পরিচালকের পথে আসতে পারতেন, কিন্তু কোনোভাবে তার মনে হয়েছে যে না, এভাবে হবে না, এদেরকে শিক্ষা দিতে হবে। সেই যে আগুনটা, তার মধ্যে স্বার্থের কোনো, তার কাছে একটাই স্বার্থ ছিল, স্বার্থপর তিনি অবশ্যই। স্বার্থ হচ্ছে যে যেন তেন প্রকারণ হোক, আমি ব্রিটিশকে ভয় দেখিয়ে দাঁড়াবো এবং বিতাড়িত হতে বা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করব। তারা আমাদের ক্ষমতা হস্তান্তর করে গেল না, করতে বাধ্য হলো, এটি যেন ইতিহাসে লেখা থাকে। সেই কারণেই 1926-27 সালে তিনি যখন মান্দালয়, রেঙ্গুন, ইনসেইন, এই বার্মার বিভিন্ন জেলগুলোতে তাকে ঘোরানো হচ্ছিল, তখন তাকে অফার দেওয়া হয়েছিল যে বিদেশে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, অসুস্থ অবস্থায় আছেন, তোমার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, কিন্তু 3 বছর 4 বছর অনির্দিষ্টকালের জন্য তুমি কিন্তু বাংলা, বার্মা, সিলন এগুলোতে থাকতে পারবে না, তার বাইরে যা কিছু করো বিদেশেই থাকতে হবে। এবারে ইনসেন যে জেলটা বার্মার, সেটা হচ্ছে কুখ্যাত জেল, অত্যাচার করার ব্যাপারে, নানা রকমের সুবিধা অসুবিধা না পাওয়ার ক্ষেত্রে যে কোনো হৃদয় দুর্বল মানুষ ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম একটি অফার তারা লুফে নেবে, যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছি, আমি তো কোনো আপোষ করছি না, আমাকে চিকিৎসা করতে বলেছে হাসপাতালের সার্জন। কিন্তু তিনি বলেছেন যে ব্রিটিশ আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, ব্রিটিশের শর্ত মেনে আমার মুক্তি চাই না, আমি যা শর্ত দেব সেই শর্তের উপরে তৈরি করতে হবে, ব্রিটিশকে বলতে হবে যে আমাকে মুক্তি দেবে না দেবে না, আর বিদেশে গিয়ে আমি চিকিৎসা করাবো, যেদিন ইচ্ছা হবে সেদিন আমি ফিরে আসব, ব্রিটিশ কবে ইচ্ছা করবে তাদের উপরে নির্ভর করবে আমার ফেরা, ওরকম, তার থেকে আজীবন আমি জেলে থাকবো এবং ইনসেন জেলেই থাকবো। একথা তিনি 1927 সালে শরৎচন্দ্র বসু তার দাদাকে চিঠিতেই জানিয়েছেন, যেটা ডকুমেন্টেড। আমাদের পরবর্তী যে প্রজন্মের আমাদের একটা সমস্যা হয়েছে, আমরা অন্তর্ধান রহস্য অথবা কোনো সাধু বাবা কি প্রকৃত নেতাজি ছিলেন কিনা, অথবা তিনি ফিরে এসেছিলেন কি স্বাধীন সময়ে, এই যে নানা রকমের রহস্য রোমাঞ্চ কাহিনী এবং যে মহানায়ক একটা থ্রিলারের নায়ক এভাবে দেখে অভ্যস্ত, এর প্রত্যেকটা রহস্য সমাধানের কিন্তু দরকার আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার নেতাজির রচনা পাঠ করা, তার থেকেও বেশি দরকার যে নেতাজি কি বলে গিয়েছেন সেটা পাঠ করা বা অনুসরণ করা। আমরা কিন্তু 23শে জানুয়ারি প্রভাত ফেরি করি, বন্দনা গীতি করি, ফুলমালা দিই, কিন্তু নেতাজির সম্পর্কে লেখা অন্তর্ধান বা অন্যান্য বিষয় যতটা পড়ি, নেতাজির নিজের লেখা কিন্তু অতটা বেস্ট সেলার নয় বাঙালির মধ্যে, লক্ষ্য করা যায়। তাহলে আমরা সেটা যদি করতাম, সেটা উনি স্পষ্টভাবে বলে গিয়েছেন কি কি করা উচিত, স্পষ্ট, কোনো মানে, আর ওনার চরিত্রের মধ্যেই নেই কোনো অস্পষ্টতা। ফলে নেতাজির ক্ষেত্রে নেতাজি রাজনীতি করেননি, রাজনীতি করলে ওই একটা পদচ্যুতি, একবারে উনি পদত্যাগ করলেন, বাধ্য হলেন, মানে কয়েকজনের কারণে আবার তিনি ফিরে আসতে যদি না পারেন, তার কাছে আত্মসম্মানবোধ অনেক বড় ছিল, আত্মসম্মানবোধ যার অনেক বেশি, সে কিন্তু রাজনীতি করতে পারবে না। মানে একটা কথা মন ছুঁয়েছিল, একটু জিজ্ঞেস করি। আপনার কথোপকথনে একটু আগে আপনি বললেন যে উনি একটা দল তৈরি করেছিলেন, যে দলটায় বিভিন্ন স্তরের মানুষ মিশে গিয়েছিলেন ওনাকে অনুসরণ করার জন্য বা অনুসরণ করে মিশে গিয়েছিলেন সত্যিকারের যুদ্ধ করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই যে সত্যিকারের যুদ্ধ,
সেটা তো এখনো করছে। বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন রকমভাবে এখনো করছে। কেউ ভালো থাকার যুদ্ধ করছে, কেউ অন্যকে ভালো রাখার যুদ্ধ করছে, আবার অন্যকে খারাপ রাখারও যুদ্ধ করছে। দুরকমই যুদ্ধ চলছে। আবার আরেকটা স্তরের মানুষ যুদ্ধ করছে আসন বাঁচিয়ে রাখার যুদ্ধ, যে কোনো প্রকারে আমার আসনটাকে বাঁচিয়ে রাখতে হবে। কেউ আবার বিভিন্ন রকমভাবে সুকুমার রায়ের গন্ধ বিচারের মতো যুদ্ধ করছে, যে কার শরীর থেকে কীরকম গন্ধ বেরোচ্ছে সেই গন্ধ অনুযায়ী তার যুদ্ধের অস্ত্র সে তৈরি করবে, তাই না? এই যে স্তরের যে পাল্টাপাল্টি হচ্ছে, এখানে সাংবাদিক হিসেবে বা একজন লেখক হিসেবে আপনার কি এখনো এই সময় দাঁড়িয়ে মনে হয় যে এই যুদ্ধটা পুরোটাই বেসলেস, নাকি কিছুটা হলেও দরকার আছে? আমাদের সমাজের মধ্যে যে প্রচুর সব থেকে দ্রুত হারে যেটা বাড়ছে সেটা হচ্ছে বৈষম্য, ইনইকুয়ালিটি, গোটা ভারতবর্ষে। তো ওটা ওই আমি কোনো বিশেষ ইজিমের দ্বারা আক্রান্ত হয়ে বলছি যে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, তা নয়, কিন্তু আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, এটা দেখতে পাই। ভারতবর্ষে তো বটেই। ভারতবর্ষে একাধারে যেটা হয়, প্রত্যেক 8 মিনিটে একজন করে মিলিয়নারের জন্ম হয়। এটা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের শেষতম রিপোর্ট। আচ্ছা, প্রত্যেক 8 মিনিটে একজন করে মিলিয়নিয়ারের জন্ম হচ্ছে। ভারতবর্ষ উন্নতি করছে, অবাধ উন্নতি করছে, চতুর্থ বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে, অথবা অলরেডি হয়ে গিয়েছে। 4 লক্ষ কোটি ডলার অথবা 5 লক্ষ কোটি ডলার। এই যে এত অর্থনীতি, 6.8%, 7.2% জিডিপি গ্রোথ, এটা আমরা দেখতে পাই, অর্থাৎ উন্নতির নির্ণায়ক, এবং মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাড়ছে তার নির্ণায়ক দেখতে পাই। তাহলে এখনো 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল গম দিতে হচ্ছে কেন? যদি আমাদের উন্নতি প্রবলভাবে বেড়ে চলে তাহলে তো এই অংশটাও কমবে। কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকিয়ে প্রত্যেক বছরের যে একটা ইকোনমিক সার্ভে বেরোয় বাজেটের আগের দিন, সেখানে তো দেখছি যে 80 কোটি কমে 75 কোটি হচ্ছে না, 75 কোটি কমে 70 কোটি হচ্ছে না, অর্থাৎ পিছন দিকে তো হাঁটছে না, হচ্ছে 80 থেকে 82 কোটি, 82 থেকে 84 কোটি। এবং রাষ্ট্র খুব গর্বের সঙ্গে ঘোষণাও করে, আমরা তো এই বিনামূল্যে চাল গম দিচ্ছি। এবারে সেটা যে রাষ্ট্রের ক্ষমতায় যে দলই থাকুক, এটা তো খুব একটা গর্বের সঙ্গে ঘোষণা করার বিষয় নয়। একটি অবশ্যই রাষ্ট্রকে, সরকারকে পাশে দাঁড়াতে হবে, জনসাধারণকে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা আমরা কমাবো কি করে, সেটিও আমি আবার ফিরে যেতে হচ্ছে আমাদের এর আগের কথোপকথনের একটি অংশে। সেটিও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস তার একটি ভাষণের মধ্যে বলে গিয়েছিলেন যে প্রতিটি মানুষকে জনশিক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং বেকার সমস্যার সমাধান, এটাই হতে চলেছে আগামী ভারতের সবথেকে বড় সমস্যা। আমাদের সেটাকেই অ্যাড্রেস করতে হবে। 2026 সালে 25 সালে এসেও কিন্তু আমরা দেখছি তিনি কতটা দূরদৃষ্টি ছিলেন। এবারে এর বিরুদ্ধে যে ব্যক্তিগত যুদ্ধগুলোর কথা আপনি বলছেন, যেগুলো করছে, সব যুদ্ধ যে সত্যি নয় তা কিন্তু নয়। তাহলে তো একটা সিস্টেম চলে না। নিশ্চয়ই তাহলে একটা সিস্টেম চলে না। এখন হতে পারে যে আমি ভাবছি যে সৌভিক যে যুদ্ধটা করছে সেটা ঠিক নয়, কিন্তু আমি সৌভিকের উল্টো দিকে বসে ভাবছি। এমনও হতে পারে যে আপনি যে যুদ্ধটা করছেন, অথবা আমাদের অসংখ্য মানুষ যারা প্রতিদিন দিন আনি দিন খায় যে যুদ্ধটা করছে, সেটির মধ্যে তো তার কোনো চয়েস নেই, সেই যুদ্ধটা তো করছেই। এবার তাদের উন্নতিকরণের জন্য, তাদের উন্নীতকরণের জন্য বাকি যারা যুদ্ধটা করছে, সেই যুদ্ধগুলোর মধ্যে কিন্তু নানা রকমের হযবরল এবং রামধনু রঙের একটা সত্য অসত্যের মিশ্রণ আছে। এবং এই মিশ্রণটা ইদানিং সাম্প্রতিককালে এত বেড়েছে যে আমাদের ঠিক ঠাহর হয় না যে কোনটি প্রকৃত যুদ্ধ আর কোনটি যুদ্ধের অভিনয়। কারণ কোনো কোনো সময় আমরা দেখতেই পাই যেন যে যুদ্ধের অভিনয়টা করছে সেটি প্রকৃত যুদ্ধের থেকেও ভালো অভিনয় করছে। আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে
এখনো আমাদের মনে একটা সুকুমার বৃত্তি রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, যে কেউ যদি কোনো একটি ভালো কথা বলে আমাদের মনে হয় কি যে হ্যাঁ ঠিক বলছে, অথবা বিশ্বাস করতে ইচ্ছে করে। এই বিশ্বাসকে পুঁজি করেই কিন্তু রাজনীতির কারবার চলে, প্রশাসনিক কারবার চলে, রাষ্ট্র ব্যবস্থা এটিকে পুঁজি করেই অগ্রসর হয়। এখন যে ব্যক্তিগত যুদ্ধগুলো করছে, আমরা যেখানে বসে আছি তার থেকে হয়তো 5 কিলোমিটারের ব্যাসার্ধে বহু মানুষ আছেন যারা সেলাই করছে এই মুহূর্তে। তো এবারে এই যে সেলাই করছে, নানা রকমের তাদের চর্মশিল্প, অথবা ধরা যাক যে জামাকাপড়, রেডিমেড গার্মেন্টস, এগুলো তারা তৈরি করছে বিচ্ছিন্নভাবে। এটা তাদের একটা ব্যক্তিগত যুদ্ধ, তারা সংসারের জন্য করছে এইটিকে যদি রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা বা সরকার, তারা সে যে কোনো সরকার হতে পারে, তারা যদি এটিকেই রাষ্ট্রের যুদ্ধ হিসেবে নেয়, গ্রহণ করে, অর্থাৎ ওই যুদ্ধটা আমারও যুদ্ধ, তখন তার পাশে গিয়ে দাঁড়ানো। যদি এই বার্তা দেওয়া যায় যে এই যে একটা বিরাট অংশ জুড়ে এই কাজটা চলছে, তোমরা করো, আমরা এটার এক্সপোর্টের দায়িত্ব নিলাম, আমরা এটা মার্কেটিংয়ের দায়িত্ব নিলাম, যদি রাষ্ট্র এটা করে, এটা মনে হবে যেন এত সমাজতান্ত্রিক কথা, সোশ্যালিজম এইসব হয়। কিন্তু আমরা ইজমের মধ্যে যদি আবদ্ধ না থাকি, যেটি করলে আমরা একটা সাকসেস ফর্মুলা পাবো, সেটি তো করতে হবে। কিন্তু আমরা কি খুব একটা দেখতে পাচ্ছি সেরকম? আমরা সবসময় দেখতে পাচ্ছি না, আমরা যে পেসিমিস্ট হয়ে যাবো তা নয়, দেখতে পাচ্ছি প্রচুর উন্নতি হয়েছে চতুর্দিকে, কিন্তু আমাদের এখনো ঠিক বিশ্বাসের জগৎটা যত দিন যাচ্ছে তত যেন আরো বেশি করে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, কোন যুদ্ধ আসল কোন যুদ্ধ নকল। এটা কিন্তু হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই আসল নকলের টানাপোড়েনে পড়ে যারা এই টানাপোড়েনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন, মিডিয়া, তারাও তো সেই যুদ্ধে বয়ে যাচ্ছে, মানে তারাও তো সেই স্রোতেই ভাসতে শুরু করছে কোথাও একটা গিয়ে। মানে তাদের যুদ্ধটা একটু অন্যরকম, তাদের যুদ্ধটা আবার এটা বোঝা যাচ্ছে না কখনো তারা কিভাবে সেই যুদ্ধের কাহিনীটাকে বা গল্পটাকে প্রকাশিত করবে। সেই প্রকাশনার বা প্রোডাকশনের যে চাবিকাঠি, সেটা আবার অন্য কারোর হাতে, সুতরাং সেটা আবার পাল্টে পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে। কিন্তু একইভাবে আপনার কোথাও কি মনে হয়েছে, মানে আপনার ক্যারিয়ার পাতে কোথাও গিয়ে আপনার গিয়ে মনে হয়েছে কি যে রাজনীতিটা আপনার ক্যারিয়ারের শুরুর সময় আপনি দেখেছেন, আর আজকে যে রাজনীতি দেখছেন এতগুলো বছর পরে, এত অভিজ্ঞতার সাথে আপনি যে রাজনীতিকে এখন দেখছেন, কোথাও গিয়ে কি আনন্দ বা কষ্ট হয়? দুটোই হয়। কষ্টের জায়গাটা হলো যে দুটো তিনটে শব্দ আছে বাংলায়, ইংরেজিতেও নিশ্চয়ই আছে। সেই 2-3টে শব্দ ক্রমশই আমরা দেখতে পাচ্ছি রাজনীতি এবং সমাজ এবং সরকার, রাষ্ট্র ব্যবস্থা থেকে হারিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মূল্যবোধ, প্রধান শব্দটা, ভ্যালুস। এইটি কার্যত এখন শূন্যের দিকে চলে গিয়েছে। আরেকটি যেটা, সেটা হলো যে একটা মানে খুব দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করা যেতে পারে, এই যে প্রকল্প নির্মাণ, রাজনীতিবিদ অথবা প্রশাসনিক আধিকারিক অথবা সরকার, তাদের মধ্যে ক্রমহাসমান। তারা প্রত্যেকটা জিনিসই, রাজনীতি হোক বা সরকার হোক, তারা না একটা 2 মিনিটস নুডলসের মতো একটা চটকদারি এবং খুব মুহূর্ত বা মোমেন্টারি একটা সমাধানের ব্যবস্থা করে আপাতত যেন একটা হাততালি বান্ধব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হচ্ছে। যেটা আমরা কিন্তু দেখেছি যে 2000, আজ থেকে 25 বছর আগেও, আজ থেকে 20 বছর আগেও প্রকৃত দীর্ঘকালীন একটা প্রকল্প চালানোর মতো একটা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, যা একটা দীর্ঘকাল ধরে একটা আইকনিক প্রজেক্ট হিসেবে, একটা স্কিম হিসেবে চলবে। এবারে এটার জন্য দুটো জিনিস, এক হচ্ছে তাহলে কি এটার জন্য সেরকম মেধা নেই, বা সেই আধিকারিকরা সেরকম সময় দিচ্ছেন না, নাকি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই মানের রাজনীতিবিদ পাওয়া যাচ্ছে না, কোনটা? কিন্তু আমরা কিন্তু একটা খুব দীর্ঘমেয়াদী অভিঘাত রেখে যাচ্ছে কোনো একটা সরকারি স্কিম, যা সাধারণ মানুষের আর্থসামাজিক জীবনকে উন্নীত করছে, এটা কিন্তু বহুদিন দেখিনি।
ছোট 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 করে করছে, আমি দেখেছি। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করছে, আর্থিক সহায়তা দান হচ্ছে বা বিভিন্ন রকমের প্রকল্পে তাতে সাহায্য করাচ্ছে, এটা আমরা দেখেছি। কিন্তু দীর্ঘকাল ধরে একটা মানে আপনি যদি আমাকে উদাহরণ দিতে বলেন, তাহলে ধরুন এই আমরা যেটা একটু আগে আলোচনা করলাম, স্বাধীন ভারতের পরে পরিকল্পনা কমিশন হলো। পরিকল্পনা কমিশন পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলো, যোজনা কমিশন যেটা করেছিল। পরবর্তীকালে ধরুন একটা ব্যাংক জাতীয়করণ হলো, ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। পরবর্তীকালে দেখা গেল এমন সিদ্ধান্ত গ্রহণ হলো, হঠাৎ রিজার্ভ ব্যাংকে অর্থ ভাণ্ডার প্রায় শূন্য, বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য, নেই। এবং লাইসেন্স প্রথা, প্রাচীন পুরনো দিনের যে একটা সমাজতান্ত্রিক গঠনের মাধ্যমে কার্যত আমলাদের হাতে চলে যাওয়া একটা ক্ষমতার কেন্দ্রস্থল, এই সব কারণে থমকে গেছে ভারত। আমরা ডান দিকে বা দিকে তাকিয়ে দেখছি ইউরোপ অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কথা ছেড়েই দিলাম, অন্যরা অনেক এগিয়ে যাচ্ছে। 1991 সালে ডক্টর সিং এবং নরসিমহা রাও তারা এরকম একটি প্রবল সাহসী এমন একটা সিদ্ধান্ত নিলেন, যা কিন্তু আজকে এই মুহূর্তে এই রুমের মধ্যে যত রকমের গ্যাজেটস আছে সেটাই শুরু হয় 1991 সালের ওই সিদ্ধান্তটার উপরে, অর্থাৎ গ্লোবালাইজেশন, উদারীকরণ, উদার অর্থনীতিকে ভারত গ্রহণ করলো। এই যে এটি সাহসী একটা উদাহরণ, একটা গোটা পৃথিবীর দরজা ভারতের সামনে খুলে গেল। তো তারপরে আমরা কি এই ধরনের একটা রাষ্ট্রের সম্পূর্ণ ভাগ্য উন্মোচন করে দিল বা ভাগ্যের বাঁকবদল ঘটে গেল, আর কিছু কি দেখতে পাচ্ছি? যেভাবে চলছে সেটাতে কম বেশি কিন্তু একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর রাজনীতির জন্য যা যা করার কথা, যারা যেটা ভালো মনে করছে। এটা কষ্টের জায়গাটা যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে প্রবলভাবে বিভাজন বেড়ে গেছে সমাজে, অসহিষ্ণুতা বেড়ে গেছে, বিভাজন বেড়ে গেছে। আমি আজও বিশ্বাস করি যে সুভাষচন্দ্র বসু যেটা বলে গেছেন, অনেকেই বলে গিয়েছেন, সুভাষচন্দ্র বসু লিখিতভাবে বলে গিয়েছেন যে ঐক্য ছাড়া, জাতীয় ঐক্য ছাড়া ভারতের উন্নতি হবে না। তিনি নির্দিষ্টভাবে বলে গেছেন। আজকে কিন্তু জাতীয় ঐক্য সব থেকে বেশি বিপদ সংকেত দেখা দেয়নি, বিপদের মধ্যে নিমজ্জিত। এখন না যে বিপদ সংকেত দেখা দিয়েছে। আপনাকে একটু আবার থামালাম, এই শুনতে আপনার বইয়ের একটা লেখা, এই যে বিভাজনের কথা বললেন, আমি ছোট্ট একটা লেখা আমি আপনাকেই শোনাতে চাই পড়ে। তোমার নাম কি? অনেক দূর থেকে যেমন গান ভেসে আসে, তেমনি সুরেলা কণ্ঠে মৃদুভাবে ছেলেটি বলল, নাম নাই, নাম বহুত বদতমিজ। যত গোল নাম নিয়ে। কেন জানেন? যতক্ষণ আমি নাম বলবো না, কেউ আমাকে চেনে না। নাম বললেই চেনা হয়ে যায় কোনো ধর্ম, কোনো জাত। চেনার দরকার কি? জানাই তো ভালো। নাম চাই না, গান গাই, ভাত খাই, বাসি আছে। এলাহাবাদের শীতের সঙ্গমের দিকে তাকিয়ে সাঁঝবেলায় সে ছেলে বলল, তোমার যদি কোনো নাম না থাকতো তাহলে কেমন হতো? সকলেই তোমায় নিজের মতো এক নাম দিত, সকলের কাছে তুমি এক অন্য নাম। এভাবেই হোক একে অন্যকে জানাজানি, তারপর বাঁশিতে সুর ধরল। আচ্ছা, এই যে বাঁশির সুর ধরল, এই বাঁশির সুর ধরাটাকে কি আপনি বলতে চেয়েছেন যে এমন একটা সুর যেটার একটা আবহমান রেজোনেন্স থাকবে, যে নাম না থাকার একটা রেজোনেন্স? কারণ আপনি যেটা বললেন সেটাই তো বিভাজন, নাম দিলেই তো বিভাজন তৈরি হচ্ছে। এবং এই ছেলেটি কুম্ভগামী একটা, মুঘলসরাই থেকে কুম্ভগামী একটা ট্রেনে উঠেছিল, পুরুলিয়ার গ্রাম থেকে যাওয়া দলের সঙ্গে ভিড়ে গেছিল। তাকে আমি প্রয়াগের কুম্ভ মেলায় পেয়েছিলাম 2013 সালে। তাদের কাছ থেকে এই গল্পটা শোনা। তো কিন্তু এই ছেলেটি যেটা বলেছে সেটা কিন্তু প্রণিধানযোগ্য, তাৎপর্যপূর্ণ এবং মোক্ষম। যতক্ষণ না পর্যন্ত আমরা একে অন্যের নাম জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে বা পৃথিবীতেও বলা যেতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিভাজনের কোনো একটি ধোঁয়া উৎপন্ন হচ্ছে না। তখন আপনাকে দেখতে সুন্দর হতে পারে, দেখতে খারাপ হতে পারে, আপনি ফর্সা হতে পারেন, কালো হতে পারেন, আপনি আমার থেকে লম্বা হতে পারেন, কিন্তু আপনি আমার থেকে বেটে হতে পারেন, এগুলো হতে পারেন দৃশ্যত।
কিন্তু যেই মুহূর্তে নাম জানা হয়ে গেল, তখনই হয়ে গেল আপনার থেকে আমি একটু উচ্চ জাতের, নাকি আমি অন্য ধর্মের, আমার ধর্মকে আমি শ্রেষ্ঠ মনে করি, আপনার ধর্মকে অতটা মনে করি না, আপনি আমাদেরকে অত্যাচার করেছেন নাকি আমি এবার আপনাকে অত্যাচার করব, ইত্যাদি ইত্যাদি বিভাজন। অর্থাৎ যে মুহূর্তে, এই ছেলেটির বক্তব্য থেকে আমি যতটুকু বুঝতে পারলাম, অর্থাৎ যে মুহূর্ত থেকে মানুষের একটি জাতিগত, ধর্মগত একটি আইডেন্টিটি প্রকাশ পায়, তখন থেকেই বিভাজনের সূত্রপাত হয়। এবং অমর্ত্য সেন আইডেন্টিটি আর ভায়োলেন্স গ্রন্থে একটি চমৎকার, খুব বিখ্যাত তত্ত্ব সবাই জানে, বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে নানা রকমের আইডেন্টিটি আছে। একটি আইডেন্টিটি, সে হিন্দু, কেউ সে মুসলমান, মোহনবাগানের সমর্থক, সে একটি পাড়ার ক্লাবের সভাপতি, অথবা সে অফিস ক্লাবের সেক্রেটারি, কিংবা সে একজন সিইও। নানা রকমের তো সারাদিন ধরে সে যতগুলো চরিত্রে অভিনয় করে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে, প্রত্যেকটাই তার আইডেন্টিটি। কিন্তু দেখা যায় যে কোন আইডেন্টিটি তাকে হিংসার দিকে ঠেলে দেয় সব থেকে বেশি, সেটাতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সমীক্ষায় দেখা গিয়েছে ধর্মের আইডেন্টিটি, জাতিগত আইডেন্টিটি। সেই বিভাজনটা অনেক বেশি ডমিনেট করছে। অর্থাৎ ওনার ওই লেখাটির উপজীব্য বা প্রতিপদ্য হচ্ছে এই, যে এতগুলো আইডেন্টিটি তোমার মধ্যে রয়েছে, তুমি মোহনবাগানের সমর্থক, তুমি ইস্ট বেঙ্গলের সমর্থক, তুমি মেসির ভক্ত, তুমি রোনাল্ডোর ভক্ত, তুমি বাবা, তুমি স্বামী, তুমি স্ত্রী, তুমি কারুর বোন, তুমি তোমার কিটি পার্টির সেক্রেটারি হয়েছো, এত কিছু তো আছে। কিন্তু কোন আইডেন্টিটি তোমাকে ডমিনেট করছে, সেক্ষেত্রে সেটিকে কার্যত ভায়োলেন্সের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন আইডেন্টিটি? সেটি জাতি এবং ধর্ম। পৃথিবীর বিভিন্ন দেশে তাই দেখা গিয়েছে, রেস অ্যান্ড রিলিজিয়ান। এখন রেস এবং রিলিজিয়ান, আমি রেসের কথা বলছি না, রিলিজিয়ান অন্ততপক্ষে তো মানুষকে বাঁধার কথা, সংযুক্ত করার কথা। সংযোগের পরিবর্তে বিয়োজনের দিকে ঠেলে দিচ্ছে কেন রিলিজিয়ান? সেটি আমাদের কাছে মানে এই আলোচনাতে আমরা তো বের করতে পারবো না, কারণ গোটা পৃথিবী জুড়ে হয়তো এটার একটা উত্তর খোঁজার চেষ্টা চলছে। তবে কেমন একটা সন্দেহ এবং ভয় হয় যে সেটা হচ্ছে যে যাদের ওপরে আমরা আর্থসামাজিকভাবে নির্ভরশীল, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই আন্তর্জাতিক ব্যবস্থা, সবাই কিন্তু বিভাজনের প্রবলভাবে এক প্রমোটার। সবাই চায় বিভাজন থাকুক, বরং বাড়ুক, তাহলেই তাদের কোনো না কোনো একটা লাভ হয়। যদি কোনো রকমভাবে বিভাজন বন্ধ হয়ে যায়, যদি সবাই একটা ইউটোপিয়ান জগতের মধ্যে বাস করে এবং সবাই হয়ে যায় প্রচুর ঐক্যবদ্ধ, প্রত্যেকটা মানুষ ভারতীয় ঐক্যবদ্ধ হয়ে গেল, তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে কে? এটাও আমাদের একটু মানে মোবাইল বন্ধ করে রেখে, নিজের সঙ্গে নিজের অ্যাপয়েন্টমেন্ট করে, নিজের সঙ্গে নিজে কথা বলে ভাবতে হবে যে বিভাজন হলে কার সুবিধে আর ঐক্য সৃষ্টি হলে কার অসুবিধে। আমরা উত্তর হয়তো পেয়ে যাব। এখানে যে কোনো রাজনীতি সমর্থক হতে পারেন, কিন্তু বিভাজনের মাধ্যমে আমাকে প্ররোচনা দেওয়া হচ্ছে যে ওই মানুষটি তোমার শত্রু, কারণ তার আইডেন্টিটি এই। এটি কি কোনো না কোনোভাবে আমার বুদ্ধিবৃত্তিকে চ্যালেঞ্জ করা নয়? সে তো ধরেই নিচ্ছে আমি যেভাবে বলবো, এ কিন্তু আমার এই উস্কানি বা প্ররোচনাটা শুনবে, বুঝবে এবং আমি যা চাইছি সেদিকেই ধাবিত হবে। এর মধ্যে তার আমার প্রতি মনোভাবটা অনেকটা প্রকট হয়ে যাচ্ছে যে সে যেন একটু উচ্চাসনে বসে আছে, আমাকে চালিত করার বুদ্ধিবৃত্তি বা বৌদ্ধিক ক্ষমতা তার আছে, তার এই আত্মবিশ্বাসটা রয়েছে। এইটি বুঝে গিয়ে আমাকে কিন্তু প্রত্যাঘাত করতে হবে যে তার দ্বারা আমি চালিতও হব না এবং আমি কনভিন্সড হব না। খুব কঠিন, যদিও সেটা খুব কি কঠিন সেটাও নয়। ইনফ্যাক্ট আমাদের এই টিটকার্স পডকাস্টের একজন অতিথি কিছুদিন আগে আমার সাথে এরকমই একটা আড্ডায় উনি বলছিলেন, আমাদের নেটিভ উইজডমটা কোথাও একটা গিয়ে হারাচ্ছে। যে উইজডমটা, যে বুদ্ধি নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের পুরো সময়টা কেটেছে, যে বুদ্ধি বা যে মূল্যবোধ, যে ভ্যালু সিস্টেম,
সেটা পাল্টেছে, কিছুটা পাল্টাবে সময়ের সাথে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যেটা হারাচ্ছে সেটা হচ্ছে যে নেটিভ উইজডমটা গিয়ে আঘাত লাগছে। আপনি এক্ষুনি একই কথা বললেন একটু অন্যভাবে, যে কোথাও একটা গিয়ে আমাদের যে জায়গাটায় নাড়া লাগছে বা যে জায়গাটা নড়ে উঠছে, সেটা হচ্ছে ওই নেটিভ উইজডমে গিয়ে আমরা তখন টালমাটাল অবস্থায় চলে যাচ্ছি যে এটা কি ঠিক না এটা ভুল, এইটা বোঝার ক্ষমতা কোথাও একটা লোপ পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর যেটা মনে হয়েছে আমাদের, মানে ওনার থেকে আমার শোনা, যে আমরা যে স্রোতে ভাসছি এখন, এই স্রোতটা কারোর কাছে ভীষণ রকম আনন্দের, হ্যাঁ, কারণ সেই একদম। স্রোতে ভেসে বেড়াচ্ছে, সে থেমে নেই। আবার কিছু মানুষের কাছে স্রোতটা তার গায়ে কাঁটার মতো বিঁধছে, কারণ সে একটু হালকা মৃদু স্রোত আশা করেছিল, কিন্তু এই স্রোতটা অনেক বেশি ধাক্কা দিচ্ছে তাকে, সে কোথাও থামতে পারছে না, সে এগিয়ে যাচ্ছে, এটা তার পছন্দের নয়। আবার অন্যদিকে কিছু মানুষ পাড়ে বসে শুধু স্রোতটা দেখছে, যে আচ্ছা কেউ ভেসে এটা যাচ্ছে, তো কেউ আটকে একদম রইল, একদম সত্যি কথা। হ্যাঁ, কেউ সেটা বসে এনজয় করছে। মানে আপনার সাথে কথা বলতে বলতে যেটা কেউ আবার আমার বারবার বিভ্রান্ত। মাথায় হিট করছে, কেউ বিভ্রান্ত, মানে কমপ্লিটলি কনফিউজড। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে কথা বলতে বলতে, যে এই যে এত এত স্রোত চারিদিকে, এবং তার সাথে সাথে এত ইমপেশেন্স, এত মানুষের তাৎক্ষণিক চাই, এবং অ্যাট দ্য সেম টাইম ইজি ইনফরমেশন, আমার যেটা জানার আমি এক্ষুনি জেনে যাব, আমি জানি, কারণ আমার কাছে সেই টেকনোলজি, সেই গ্যাজেট, বা আমার সেই জ্ঞান আছে যে সেই টেকনোলজিকে কিভাবে ইউজ করব, সবটাই আছে, যেটা হয়তো আমাদের পড়াশোনা করার সময় ছিল না। আমি কোনো ইংরেজি শব্দ না বুঝলে আমাকে ডিকশনারি দেখা শিখতে হয়েছে, কি করে ডিকশনারি দেখতে হয়, এবং সেই মোটা সংসদের ডিকশনারি খুলে খুলে আমাদেরকে দেখতে হয়েছে। কিন্তু আমার ছেলে তো করে না, আমার ছেলে তো কোনো একটা এআইকে ডাক দেয়, মুহূর্তের মধ্যে। এআই বলে একদম সেই মুহূর্তের মধ্যে ও তার মানে জেনে যাচ্ছে। ভালো, টেকনোলজি অ্যাডভান্সড হয়েছে, এটা খুব সুন্দর। কিন্তু কোথাও গিয়ে এই মূল্যবোধ, এই নেটিভ নলেজ, আর এই ম্যানিপুলেশন অফ নেটিভ নলেজকে কি আমাদের আবার শেখার প্রয়োজন আপনার মনে হয়? যদি বলেন হ্যাঁ, যে আমাদের শেখার প্রয়োজন, আবার আমাদের ফিরে যাওয়া দরকার এবং মূল্যবোধকে আবার নার্চার করা দরকার, তাহলে তার উপায় কোথায়? আমরা এমন একটা ইকোসিস্টেমে ঢুকে আছি, যে ইকোসিস্টেমে তো ফিরে যাওয়াটা মুশকিল মনে হচ্ছে। এবং সাংবাদিকতার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে প্রথমে ছিল প্রিন্ট জার্নালিজম, সংবাদপত্র সকালে বাড়িতে আসা। তার পাশাপাশি ছিল রেডিও। যেহেতু সরকারি মাধ্যম, ফলে রেডিওটা তো সেই অর্থে একটা সার্বজনীন বিশ্বাসযোগ্য এবং আস্থা পেয়েছে এরকম নয়, যেহেতু সেটা শুধুমাত্র সরকারি প্রচার মাধ্যম হিসেবেই বিবেচিত হতো, রেডিও বা টেলিভিশন। পরবর্তীকালে টেলিভিশন যখন বেসরকারি হলো এবং এই অডিও ভিজুয়াল চ্যানেলের একটা কার্যত স্রোত এবং বিপ্লব তৈরি হলো, সেই সময়টা বহুকাল ধরে চললো। অর্থাৎ যা চোখের সামনে দেখছি সেটা আর পরের দিন পড়বো কেন, আমি তো এখনই জেনে যাচ্ছি। এটা হলো, এই করতে করতে এই যে একটা ফেক নিউজ, পোস্ট ট্রুথ, অথবা সত্য এবং মিথ্যার মাঝামাঝি জায়গার যে বিভ্রান্তি, এটা পাঠককে যখন গ্রাস করলো, তারপরেই আমরা লক্ষ্য করছি, আপনি দেখেছেন যে গত ২-৩-৪ বছরে একটা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ডেটা জার্নালিজম এবং আরটিআই, ভারতে আরটিআই, এই দুটি জার্নালিজমের কিন্তু প্রবল একটা জোয়ার এসেছে। ডেটা জার্নালিজমের জোয়ার আসার কারণটা আমার মনে হয় যে মানুষ এবারে কিছু হলেও, যারা সিরিয়াস বুদ্ধির চর্চা করেন বা যারা বুঝতে চাইছেন, শুধুমাত্র এই প্রতিষ্ঠান বা এই সংবাদ মাধ্যম এটা বলেছে বলে আমি বিশ্বাস করব না, আমাকে সোর্স জানতে হবে। তো ডেটা জার্নালিজমের সোর্সই আসল। এই সমীক্ষায় এটা জানা গেছে। কারা সেই সমীক্ষা করেছে? এরা করেছে। এই সমীক্ষকদের এর পুরনো হিস্ট্রি কি আছে? এটা। সেখানে কেউ ঠিক ছিল, কেউ ভুল ছিল। আচ্ছা, এদের না আমি লক্ষ্য করে দেখি 30% এরা কিন্তু মিলিয়ে দিয়েছে। 70% মেলাতে পারেনি, অথবা উল্টোটা। আর আরটিআই হচ্ছে যে জিনিস সরকারের কাছ থেকে আমি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে 10 টাকার একটা আবেদনপত্র করে চাইলাম, সাধারণ মানুষও পারে, সাংবাদিকতাও
এই জিনিসটা আছে, অর্থাৎ আরটিআই জার্নালিজম। ডেটা জার্নালিজম আর আরটিআই জার্নালিজম হচ্ছে তথ্য এবং পরিসংখ্যানের ওপরেই ভিত্তি তার। অর্থাৎ সাংবাদিক সে কোনো এক আধিকারিকের কাছে বা রাজনীতিবিদের কাছে গেছে, সে যেটা বলল সেটা পরিবেশন করছে তা নয়। এই যে দুটি ডেটা জার্নালিজম এবং আরটিআই, এই দুটি ক্রমশই সম্প্রসারিত এবং বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে একটা বড় শ্রেণীর মানুষ কিন্তু কিছুটা হলেও ফেড আপ হয়ে গেছে। সেটা হচ্ছে ওপিনিয়নেটেড ব্যাপারটা আমি আর নেব না, আর কোনো বিশেষ স্বার্থে আমাকে চালিত করতে হবে আমি নেব না। আমি জানতে চাইবো হার্ডকোর ফ্যাক্ট, হার্ডকোর ডেটা। তার মধ্যেও কি ম্যানিপুলেশন নেই? অবশ্যই আছে। কোন সংস্থা কি সমীক্ষা করছে আমরা কি করে জানছি? সেই সমীক্ষক সংস্থাকে কারা কাজে লাগিয়েছে তাও তো আমরা জানতে পারছি না। সুতরাং সেখানেও আছে, বাট স্টিল একটা ডকুমেন্টেড ভার্সান আছে, যে ডকুমেন্টেড ভার্সানের মধ্যে অন্ততপক্ষে তুলনামূলকভাবে পোস্ট ট্রুথ এবং ফেক নিউজের প্রবণতা কম হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনি যে প্রশ্নটা প্রথম যে একটু আগে করলেন, সেটা হচ্ছে যে নেটিভ উইজডম, এটি মানে আগামী 5 মিনিটের মধ্যে যদি গোটা ভারতবর্ষ শুরু করে, তার থেকে ভালো আর কিছু হয় না। মানে এখানে না ফিরতেই হবে। সেই জন্য সর্বাগ্রে যেটা দরকার সেটা আমার মনে হয় যে প্রথমে বুঝে নেওয়া যে ক্ষমতার কেন্দ্রে বসা কারা কারা আমাকে মানে নির্বুদ্ধি, মানে আমাকে নির্বোধ ভাবছে। 145 কোটি মানুষের প্রত্যেককে বুঝতে হবে যে এই কাজটা করছে বা এটা বলছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে অথবা ঘরে বসে বলছে, বিবৃতি দিচ্ছে বা সাংবাদিক সম্মেলন করছে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে বা প্রকল্প রচনা করছে, আমাকে বোকা বানানোর জন্য করছে না তো। প্রথমেই একটা পেসিমিস্টিক, একটা সন্দেহের বা সংশয়ের উৎপন্ন এখন সেই সমাজ এসেছে যখন প্রথমেই একটা আমাকে এই প্রশ্ন করতে হবে যে আমাকে কি বোকা ভাবছে না তো এটা করে, আবার নতুন কি বোকামো হবে, অনেকবার তো আমি বোকা বনলাম। তাহলে তখন কি হবে? তাহলে আসলটা জানা যাক। তখন সে চলে যাবে হয়তো ইতিহাসে, তখন সে চলে যাবে সাহিত্য একাডেমির লাইব্রেরিতে, দেখি তো এটা আমি, যদি আদৌ যায়। যদি নাও যায়, মোবাইলের মধ্যেও বা আইপ্যাডের মধ্যেও অজস্র ব্যবস্থা আছে ইন্টারনেট আর্কাইভে, যে কোনো না কোনো তথ্য পরিসংখ্যানকে পাওয়া। এটা খুব সহজ ব্যাপার। আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা নিউজ এলো, তো এটা তো খুব সহজ যে আমি গুগলের মধ্যে দেখব যে মূল স্রোতের যে সংবাদ মাধ্যম আছে সেখানে এই নিউজটা কি এসছে কিনা, তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে পাচ্ছি, মূল স্রোতের কোথাও নেই, অডিও ভিজুয়াল চ্যানেলে দেখাচ্ছে না, কোনো ডিজিটাল পোর্টাল যারা আর কি নিউজ ওরিয়েন্টেড তাদের কোথাও নেই, তা আমি খবরটা কেন শেয়ার করছি বা বিশ্বাস করছি? মানে এটা তো নিজের বুদ্ধির সঙ্গেই নিজের তঞ্চকতা, আমি নিজের বুদ্ধিকে হারিয়ে দিচ্ছি কেন? তো সেই এটা হচ্ছে ফেক নিউজ পোস্ট ট্রুথের ক্ষেত্রে। কিন্তু ভ্যালুজ সিস্টেমটা আমি সত্যি কথা বলতে জানি না যে কিভাবে ফিরিয়ে আনা যায়। তার কারণ হচ্ছে মূল্যবোধ বা ভ্যালুজ, এই কথাটা এখন কেমন যেন একটা ভিত্তিহীন, অর্থহীন এবং অনেকের কাছে যেন একটা শূন্য দৃষ্টিতে পরিণত হচ্ছে। এটার অর্থ কি, মানে কি? এটা এই প্রবণতায় যে সমাজে থাকছে সেই সমাজ কিন্তু খুব ভীতিকর। সেই কারণেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বইয়ের কাছে ফেরা উচিত। সংবাদ মাধ্যম হোক, যে মাধ্যমই হোক, পোর্টাল, ডিজিটাল সংবাদ, প্রিন্ট, অডিও ভিজুয়াল, যে মাধ্যমই হোক, তাকে ছাড়িয়ে সেটি থেকে আমরা তথ্যটা সংগ্রহ করলাম, তারপরে আরেকটু এগিয়ে তার সত্যাসত্য বিচার করার অজস্র পদ্ধতি আছে, সেদিকেও অগ্রসর হওয়া উচিত। অন্তত শহুরে শিক্ষিত যে মানুষদের, মোটামুটি মানুষ বিশ্বাস করবে যে এদের মতামতের মূল্য আছে, তাদেরও তো এদিকে এগিয়ে আসাটাই সবচেয়ে দরকার। তা না হলে যে কথাটা, আমি যে মতবাদে বিশ্বাসী, আমি যে নীতি বা রাজনীতির বিশ্বাসী, আমি যদি দেখি যে তার সপক্ষের কোনো একটি কথা কেউ একজন বলল, আমার তৎক্ষণাৎ বিশ্বাস করতে ইচ্ছে করবে। আমি যে রাজনৈতিক নেতা বা নেত্রীকে অপছন্দ করি, আমি তার সম্পর্কে যদি একটা দুর্নীতির কথা শুনি, আমার প্রাথমিক কিন্তু হবে বিশ্বাস করতে ইচ্ছে, তাই তো? কিন্তু আবার যদি সেটা উল্টো হয়, অর্থাৎ আমার পছন্দের নেতা বা নেত্রী, তার সম্পর্কে যদি আমি কোনো খারাপ কথা শুনি, আমার প্রথমেই মনে হবে যে এটা ঠিক না, এটা মনে হয় মিথ্যে, অথবা এটা যেন মিথ্যে হয়, অর্থাৎ আমার একটা উইশফুল থিঙ্কিং শুরু হচ্ছে।
যে যাকে ইচ্ছা ভোট দিক, কিন্তু অন্ততপক্ষে নিজের অজান্তে রাজনীতির দলদাসে যেন কেউ পরিণত না হয়। আর আমার মনে হয় এত বেশি ওভার পলিটিসাইজ সোসাইটির আমাদের দরকার নেই। যে যার নিজের কাজটা করলেও সেটাও এক ধরনের রাজনীতিই করা। আমার উপরে যে কাজটা ন্যস্ত আছে সরকারি কর্মী হিসেবে বা বেসরকারি কর্মী হিসেবে, আমি যদি সেটা করি 12 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, এবং এটাই যদি 145 কোটি লোক তাহলেই তো করে, কাজটা হয়ে গেল। তাহলে তো সমাজ হ্যাঁ। ব্যবস্থা। এবং সেই কাজটা যখন হচ্ছে, সেই কাজটার মধ্যে আমার বিদ্বেষ বা আমার কারোর প্রতি ঘৃণা বা আমার কারোর প্রতি রাগ, দুঃখ, মানে যে কোনো পেসিমিস্টিক ইমোশন, নেগেটিভ ইমোশন, সেটা অনেক কমে যায় সেক্ষেত্রে। এবার একটুখানি ব্যক্তির জায়গায় আসি, মানে আপনার সাংবাদিকতাটা শুধুমাত্র তো প্রফেশন নয়, একটা প্যাশনের জায়গা থেকেও রয়েছে, কারণ না হলে এতগুলো বছর একটা প্রফেশনে আপনি থাকতে পারতেন না। কোথাও একটা ভালোবাসা, প্রেম, ভালো লাগা আছে সেই প্রফেশনের প্রতি। ব্ল্যাক করিডোর আপনার 3টে খণ্ডে বেরিয়েছে, 3টে পার্টে এই বইটি, কিন্তু কেন বার করলেন? এরম একটা ভাবনা চিন্তা কেন এলো মাথায়? একটু ব্ল্যাক করিডোর সম্বন্ধে শুনব। আমার প্রথম আমি 1993 সাল থেকে সাংবাদিকতা করছি। 1992ও বলা যেতে পারে, 1993 সাল থেকে সাংবাদিকতা করছি। তো তারপর থেকে আমি সাংবাদিকতা মানে প্রিন্ট সাংবাদিকতা। প্রিন্ট সাংবাদিকতা মানেই হচ্ছে লেখালেখি এবং বাংলায় লেখালেখি। অর্থাৎ আমার আমি চাই বা না চাই, আমাকে প্রতিদিন অন্ততপক্ষে কিছু না কিছু বাংলা লিখতে হয়েছে। প্রাথমিকভাবে কাগজে কলমে, তার পরবর্তীকালে টার্মিনালে বসে, তারপরে কম্পিউটার, এভাবে চলেছে। 2017 সালে মানে আমি প্রথম একটি বই লেখা হয়, সেটা হচ্ছে গুপ্তচর। এই বইগুলো প্রাথমিকভাবেই লেখা হয়েছে বই হিসেবে তা নয়। এটা প্রাথমিকভাবে আমার শারদিয়া পত্রিকাতে প্রকাশিত হয়েছে, শারদিয়া বর্তমানে বেশিরভাগ প্রকাশিত হয়েছে। সেইগুলো পরবর্তীকালে আমার মনে হয়েছে আরেকটু সম্প্রসারিত করা দরকার। সেই গুপ্তচর প্রথম বই প্রকাশিত হয় 2017। সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে স্পাই এজেন্সিগুলো কাজ করত এবং যে স্পাইরা একটা মানে নিজেরা পতিতযশা ছিলেন, অনেকে সেভাবে জনপ্রিয় না, কেউ স্পাইরা তো খুব একটা জনপ্রিয় হয় না, কেউ জানতে পারেনি, কিন্তু সেই স্পাই অপারেশনগুলো কী ছিল এবং একই সঙ্গে বিভিন্ন রহস্য এখনও রয়ে গেছে, সেইগুলো সম্পর্কে একটা আমার নিজস্ব ব্যক্তিগত কৌতূহল ছিল। ঘটনাচক্রে আমি যেহেতু দিল্লিতে চাকরি করি, দিল্লিতে পোস্টিং, তার ফলে বিভিন্ন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, সিবিআই, আইবি, স্বরাষ্ট্র মন্ত্রক, পার্লামেন্টের আর্কাইভ, অথবা বিভিন্ন চার্জশিট, সুপ্রিম কোর্টের যে বিভিন্ন রকমের কনভিকশনের যে যে কেস ডায়েরি যেগুলো জমা পড়েছিল বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে, সেগুলো আবার সুপ্রিম কোর্টে এসছে, তারপর সেখান থেকে আইদার কনভিকশন হয়েছে অথবা সেই অপরাধীর নিষ্কৃতি পেয়েছে। এই তো হয় সাধারণত। তো সেইগুলোর আড়ালের কাহিনী কি আছে যা বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি, এটা আমার ইচ্ছে ছিল। পরে গুপ্তচরে আমার সেটাই আছে, সমস্ত স্পাই কাহিনীগুলো ভারত পাকিস্তানের মধ্যে আর কি। আর ব্ল্যাক করিডরের মধ্যে ওটারই একটা এক্সটেনশন, কিন্তু সেটা শুধু স্পাই না, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় এই এত অপরাধমূলক যে ক্রাইমগুলো ঘটেছে ভারতে, সেগুলোর সূত্রপাত কিভাবে হলো এবং তার বিচার প্রক্রিয়াটাই বা কী ছিল, কারা ছাড়া পেয়ে গেল অপরাধ করেও এবং কারা অবশেষে সাজা পেল, কি সাজা হলো এবং সাজা পাওয়ার পরেই বা কী হলো। এই যে অংশটা খুব একটা প্রকাশিত নয়, আমার মনে হলো সেগুলো পাঠককে দেওয়া যেতে পারে। মানে এরকম অনেক সংবাদ আমরা পড়েছি যে সংবাদটা হয়তো 3-4টে এপিসোড পরে আর জানতেই পারছি না তার কি হলো, কারণ সেটা আর আমরা নিউজ পেপারে দেখতে পাচ্ছি না। সংবাদ মাধ্যমের জগতে যা নিয়ম, সেটা হচ্ছে স্রোতের মতো, সমুদ্রের স্রোতের মতো খবর আসে। 3 দিন 4 দিন একটা ইস্যু জীবন্ত থাকলো, আবার অন্য একটা ইস্যু চলে এলো। তো কিন্তু তা মানুষের মধ্যে তো একটা কৌতূহল রয়ে যায়। যদি রয়ে নাও যায়, তাহলেও যে ঘটনাগুলো এতটা সাড়া জাগিয়েছে, সমাজকে আন্দোলিত করেছে, আলোড়িত করেছে, সেই সমাজের একটা তো কোনো গন্তব্য বা সেই ঘটনাগুলোতে একটা গন্তব্য আছে, যে কোনো গন্তব্য হতে পারে। অর্থাৎ বিচার হয়েছে অথবা হয়নি, যদি হয় তাহলে বিচার প্রক্রিয়াটা কি ছিল,
সাজা কে পেল? প্রকৃত যারা অপরাধী তারা পেয়েছে না পায়নি? এরকমভাবেই মূলত ব্ল্যাক করিডর শুরু হয় লেখা। প্রথম পর্বটা আমার সাপ্তাহিক বর্তমানে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল প্রায় 1-2 বছর ধরে। দ্বিতীয় পর্বও তাই। দ্বিতীয় পর্বের একটা বড় অংশই ছিল হচ্ছে বিদেশি স্পাই যে এজেন্সিগুলো, মূলত মোসাদ, ইসরায়েলের। তো তাদের বিভিন্ন অপারেশনের বা অভিযানের কাহিনী এবং ভারতের বেশ কিছু সিরিয়াল কিলিং, এইসব ঘটনা। তৃতীয় পর্বটা যেটা ব্ল্যাক করিডরের, সেটা হচ্ছে স্বাধীনতার পর ভারতে উপমহাদেশে, শুধু ভারত নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সেখানে যে ধরনের রাষ্ট্রনায়ক অথবা রাজা বা রাজপরিবার তাদের যে হত্যাকাণ্ড হয়েছিল অথবা রহস্য মৃত্যু ঘটেছিল, এই রহস্যগুলোর পেছনের কাহিনী অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টোরি কি, এবং সেই ডিডাকশনটাই বা কীভাবে হলো, এবং তার বিচার প্রক্রিয়া কি কি হলো, এই সাকুল্যে এই গোটাটাই হচ্ছে তৃতীয় ব্ল্যাক করিডর তৃতীয় পর্বের একটা প্রতিপাদ্য। অর্থাৎ এটা ধরুন মহাত্মা গান্ধীর হত্যা কাহিনী দিয়ে শুরু, তাকে কিভাবে প্ল্যান করা হলো, কবে প্রথম প্ল্যান করা হলো। মহাত্মা গান্ধীকে 1948 সাল 30শে জানুয়ারি তো প্রথম দিন মারার চেষ্টা করা হয়নি। মহাত্মা গান্ধী তার আগে 4-5 বার অ্যাটাকড হয়েছেন। এই একই লোক তার আগে 2-3 বার অ্যাটাক করেছেন, এই নাথুরাম গডসে। তো সেইগুলোর বর্ণনা, সেটা কি করে ঘটলো। তারপরে বেনজির ভুট্টো থেকে শেষ হয়, মহাত্মা গান্ধী থেকে শুরু, বেনজির ভুট্টোতে শেষ ব্ল্যাক করিডর 3। এটা হচ্ছে ব্ল্যাক করিডরের প্রতিপাদ্য মূলত আর কি। তো এই ধাঁচের আরও কিছু বই আছে আমার, ওই সিক্রেট মিশন, ক্রস বর্ডার, এবারের বইমেলাতে গত পরশু দিন একটা প্রকাশিত হয়েছে কলকাতা 2026 সালের বইমেলাতে, সেটা হচ্ছে যে মিস্ট্রি ফাইলস, মানে যে রহস্যগুলো সমাধান হয়নি, এরকম আর কি। মানে ধরুন 1985 সালে রাজঘাটে 2 জানুয়ারি প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি এবং জ্ঞানী জয়েল সিং রাষ্ট্রপতি, রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী, তারা মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। তা তারা যখন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তারা শুনতে পান যে 3টে শব্দটা হচ্ছে স্কুটারের টায়ার ফাটার শব্দের মতো। তো তৎক্ষণাৎ রাজীব গান্ধীর কোনো ভাবান্তর লক্ষ্য করা যায়নি। সোনিয়া গান্ধী একবার এদিক ওদিক তাকিয়েছেন, আর জয়েল সিং বলেছেন, প্রথমেই উনি কিছু একটা আন্দাজ করেছেন, উনি প্রথমেই বলেছেন ইয়ে হামলা কাহা সে হো রা হ্যায়। রাজীব গান্ধী কিছু বলেনি, রাজীব গান্ধী শুধু বললেন ওনাকে হাসতে হাসতে, মৃদু হেসে, যে আমি আসার সময়ও পেয়েছিলাম একটা। অর্থাৎ উনি সেটাকে ইগনোর করেছেন। সেই আসলে ছিল স্কুটার টায়ার ফাটার শব্দ না, 3টে গুলি রাজঘাটে। 24 ঘন্টা পাঞ্জাবের একটি ছেলে, সে গাছের উপরে লুকিয়ে বসেছিল, সব জিনিসপত্র নিয়ে মশা মারার ধূপ থেকে শুরু করে সব কিছু নিয়ে বসেছিল সে। ওই তার লক্ষ্যই ছিল রাজীব গান্ধীকে হত্যা করা, এবং সে লক্ষ্য সে শুনেছিল যে প্রধানমন্ত্রী 6:30টার সময় এই রাজঘাটে আসবেন। সম্পূর্ণ অ্যামেচার। তিনি রাজস্থানের গঙ্গানগর থেকে এই ছেলেটি একটি ওদের বন্দুক, মানে একটা হ্যান্ডমেড পিস্তল টাইপের কিছু জোগাড় করেছে, সেটা দিয়ে গুলি করেছে। ঘটনা হলো যে তারপরে একের পর এক সাসপেনশন হয়েছে, প্রচুর তদন্ত হয়েছে, তার বাড়িতে গিয়ে সবাই তদন্ত করেছে, সিবিআই থেকে শুরু করে এভরিবডি। কিন্তু একটি ছেলে শুধুমাত্র শিখ এবং তার বন্ধুকে ত্রিলোকপুরী থেকে, দিল্লির ত্রিলোকপুরী থেকে হত্যা করা হয়েছে শিখ গণহত্যার সময় 1984 সালের 31 আগস্টের পরে, শুধু সেই কারণে সে প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করে ফেলল। প্রথমত সেটা কেউ জানতে পারল না, এটা তো হতে পারে না। এই তদন্ত করতে কি জানা গেল যে 16 দিন আগে আইবি রিপোর্ট দিয়েছিল এবং বিস্তারিত রিপোর্ট দিয়েছিল যে এরকম একটি ছেলে গঙ্গানগর থেকে অস্ত্র কিনেছে, নিয়ে আসছে দিল্লিতে, টার্গেট হতে পারে কোনো ভিআইপি কেউ। সে কিন্তু রাজঘাটে 2বার রেকি করে গিয়েছে। এত কিছুর পরেও তাহলে দিল্লি পুলিশ অথবা এরা এসপিজি, সবেমাত্র এসপিজি তখন তৈরি হয়েছে, তার আগে এসপিজি ছিল না,
এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তারা কেন করলো না? এটা কিন্তু একটা রহস্যের একটা একটা আভাস দেয়, একটা রহস্যের সূত্রের বলা যেতে পারে যেন একটা সংশয় তৈরি হয়, যেটা কি হতে পারে যে তার পিছনে আর কেউ ছিল না, আর দিল্লি পুলিশ, আইবি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এসপিজি তারাও কিছু জানতো না? কারণ তো ইনপুট যেটা সেটা তো শেয়ার্ড হয়েছিল, ইন্টেল তো শেয়ার হয়েছে পুরো কমপ্লিট একদম উইথ ডিটেলস, টোটালটা হয়েছে, উইথ ডিটেলস হয়েছে, তাহলে কেন করা গেল না? তো সেই প্রশ্ন থেকেই আমার এই বইটির প্রথমটা হচ্ছে রাজঘাট রহস্য। অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা, মানে আমি একটা আপনাকে উদাহরণ দিলাম যে এই বইটার বিষয় কি। তো এইগুলো লেখার জন্য আপনাকে তো রিসার্চ করতে হয়। হ্যাঁ, তো কখনো কি এই যে অপরাধীদের কথা আপনি বললেন, এরকম কোন অপরাধীদের সাথে আপনাকে কথা বলতে হয়েছে ইন রিসেন্ট টাইমস? অবশ্যই আগেকার সময়কার নয়। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে আমাকে কথা বলতে হয়েছে বিভিন্ন রকমের, মানে ধরুন আমি কাজের সূত্রে বস্তারে অনেকবার গেছি, বস্তার, দান্তেওয়াড়া, ছত্তিশগড়ে, যেগুলো আর কি মাওবাদী এলাকা। তো সেখানে তাদের নিয়ে যে কাজ আমি করেছি বা যা লেখালেখিগুলো হয়েছে, সেখানে আমাকে মাওবাদী ডেনে যেতে হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হয়েছে। সেটা তো একটা অন্য এপিসোড, কারণ মানে অন্য অধ্যায়ের, কারণ সেখানে তো একটা সম্পূর্ণ অন্য জগতের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। মানে আপনি যদি জুতো পরে যান তাহলে আপনি সন্দেহের তালিকায় থাকবেন। আমাকে বলেই দিয়েছিল জুতো পরে যাওয়া যাবে না, হাওয়াই চটি পরে যেতে হবে। জুতো পরা মানে বাবু, বাবু মানে পুলিশের ইনফরমার, পুলিশের ইনফরমার মানে সাংবাদিক বা যাই হোক না কেন, সে আমাদের শত্রু। ফলে এটা হচ্ছে 1, 2, 3, 4 এরকম। তো ফলে এই করে তাদের আমি বস্তার দান্তেওয়াড়া থেকে তারা আমাকে নিয়ে যায় একটি গ্রামের মধ্যে। সেখানে তাদের নিজস্ব কিছু যুক্তিতর্ক রয়েছে যে কেন এটা সাধারণ মানুষের বাড়ি গ্রামেই নিয়ে গেছিল, যে বঞ্চনার কথা বলা হয়, তারা যে বলে সেটা। কিন্তু সেই কিছু জেল খাটা মাওবাদী এবং জেল না খাটা যারা পলাতক, সবাই সন্ধান করছে তখনও, তাদের সঙ্গে আমি কথা বলেছি, সেটা হয়েছে। আর বোম্বেতে আমি একবার একটা লেখালেখির কাজে নোয়াপাড়া, যেটা টেমকা স্ট্রিটে সাবির আহমেদকে স্কুলের বাচ্চারা, একটু বড় বাচ্চা ছেলেরা আর কি, তারা খুব মারধর করেছিল। সেই সাবির আহমেদের ভাই সেই সময় বম্বে পুলিশের একটা ওই ট্রাফিক একটা সপ্তাহ চলছিল, সেখানে সব স্কুলের ছেলেদেরকে নিয়ে এসে ট্রাফিক শেখানো হয়। এটা হচ্ছে 7-এর দশকের শেষ ভাগ। তো সেটা করা হচ্ছিল। তো সেই সময় সেই ভাইটিকে গিয়ে বলছে যে তোর দাদাকে তো ফেলে মারছে সবাই স্কুলের মধ্যে। ওখানে সব ভলিবল খেলা চলছিল, ওকে একা পেয়েছে কোনো কারণে, ছেলেটিকে, সাব্বিরকে মারছে। সেই ভাইটি তখন টেমকা স্ট্রিটে ওই ট্রাফিক সামলাচ্ছিল, ওই একটা ট্রাফিক সচেতনতা, দিল্লি এই বম্বে ট্রাফিকের যে একটা চলছিল, কর্মসূচি চলছিল, তার অঙ্গ হিসেবে আসলে সে পুলিশে চাকরি করতে চেয়েছিল। তার বাবা পুলিশের হাবিলদার ছিল, কনস্টেবল, সেই জন্য সেও চাইছিল পুলিশে চাকরি করতে। সেটা ট্রাফিক থেকে শুরু হয়। সে এবার এসে যখন দেখলো যে তার দাদাকে মারা হচ্ছে, তো তখন সে ঝাঁপিয়ে পড়ে এবং সে একা অন্তত পক্ষে 4 জনকে তো মানে সে শুইয়ে দিয়েছিল, একা মেরে। ভাই দাদাকে মারছে, সহ্য হয়নি তাকে। তো সেই টেমকার স্ট্রিট, সেই নোয়াপাড়া, তো সেই ছেলেটি হচ্ছে দাউদ ইব্রাহিম, যার কথা বললাম ভাই, তার দাদা হচ্ছে সাবির আহমেদ। তো এই সাব্বির ইব্রাহিম, দাউদ ইব্রাহিম, ইব্রাহিম কাসকার, ওরা ওই পাড়াটাতেই থাকতো। তো আমার একটা কাজের জন্য আমি ওই পাড়াটাতে আমার কাজের জন্য গিয়েছিলাম আর কি। সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম যে কেউ একজন ফলো করছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি ফলো করছে। তো একটা পুরনো মসজিদ, সেটা এখন একটা মাদ্রাসা, একটা স্কুলের কিছুটা সেলাই, মানে দাউদ যে বাড়িতে থাকতেন, ওরা যে বাড়িতে থাকতো সেটা এখন আর নেই, কিন্তু এখন পরিবর্তিত হয়ে না একটা প্রাথমিক স্কুল, মানে মাদ্রাসা টাইপের কিছু অংশ, আর কিছু অংশ সেলাইয়ের একটা স্কুল হয়েছে। সেখানে আমি ঢুকলাম, সেখানে কাজ দেখলাম, চলে এলাম। তো তারপরে আমাকে কিন্তু একটি মুদিখানার দোকান আছে, তার ঠিক উল্টো দিকের একটা ব্যালকনিতে একটি মাত্র ঘর, সেখানে এরকম ছোটা রাজন থাকতো এসে ওই ঘরটাতে। তো সেটা আমাকে মুদিখানার লোকটাই বললো যে ওখানটাতে থাকতো। ও তো রাজেন্দ্র নিকল যে নাম ছিল ছোটা রাজনের। তো
এই দুজন তারপরে আমাকে গর্ডন হল বিল্ডিংয়ের সামনে, গর্ডন হল হচ্ছে হাসিনা পার্কারের বাড়ি, বা যে বাড়িটার উনি মানে হাসিনা পার্কার যে বাড়ির একটি ফ্লোর নিয়ে থাকতো, হাসিনা পার্কার দাউদের বোন থাকতো। তো ওরা যেখানে ঠিক ওই মুখটাতে ওরা আমাকে ধরে নিল যে আপনি কি ব্যাপার, ঘোরাঘুরি করছেন কেন, কি কারণে জানতে চান এগুলো। তো তখন ভোট ছিল বলে আমার বাঁচোয়া, আমি বললাম আমি তো ভোট কভার করতে এসেছি এই এলাকাতে, ইলেকশন কভার করতে। তো কিন্তু ওরা আমাকে নিয়ে গেছিল ভেতরে একটা জায়গাতে, সেখানে ক্যারাম খেলা চলছে। তো এবার স্বাভাবিকভাবে যেহেতু ওটা পাড়াটার ওইটা, ফলে আমাকে যদি ওখানে নিয়ে গিয়ে চাও খাওয়ায় তাহলে ভয় হবেই নিশ্চয়ই। তো তারপরে ওরা ওইসব দেখলো টেকলো, ওই ওদের কাছে কার্ডটা কোনো খুব একটা করে না। আমি যেহেতু প্রথমেই বললাম যে একটা কাজ করো, তোমরা প্রথমেই আমাকে নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে নিয়ে চলো, আউটপোস্টে, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে ঠিক না বেঠিক। যে কার্ডটা দেখাচ্ছে এই কার্ডটা হোম মিনিস্ট্রি থেকে দিয়েছে। তো সামহাউ তারপরে কিছু একটা হলো, ওরা আবার ওই মুদিখানার লোকটাকে ডেকে নিয়ে এলো। সেই মুদিখানার লোকটাও তোমাকে কি জিজ্ঞেস করেছে, তখন যে আমাকে ভোট টোট এসব ব্যাপারে জিজ্ঞেস করেছে, আর হচ্ছে এখানে কোথায় থাকতো এরকম দাউদ ভাই এসব জিজ্ঞেস করেছে। তো কিন্তু আমার মনে হয়নি যে এর অন্য কোনো রকম কিছু, বা আমি প্রথম দেখছি, প্রথমই এসছে। তারপরে ওরা আমার ঠিকানা নিল এবং বলল যে হোটেলে আমি উঠেছি সেই হোটেলে ওরা আমাকে পৌঁছে দিল বাইকে করে, অর্থাৎ আমি মিথ্যে বলে যেন কেটে না পড়তে পারি। রিসেপশনে জিজ্ঞেস করলো, রিসেপশন চেক করলো, তারপরে চলে গেল। সেই সময়টাতে আমার কাছে একটা বেশ মানে এই অভিজ্ঞতাটা আমার কাছে একটু ভীতিকর ছিল। কিন্তু এই মানে আপনাকে ছেড়ে দেওয়া এই পুরোটাই কি ওদের প্রোটোকলের মধ্যেই নিশ্চয়ই পড়ে? অচেনা কাউকে দেখলো তাকে, আমার মনে হয় প্রোটোকলের মধ্যেই পড়ে। তার কারণটা হচ্ছে যে ওদের মানে ওরা শুধুমাত্র শত্রুপক্ষ হিসেবে তো আর ট্রিট করেনি, শত্রুপক্ষ বা প্রতিপক্ষ নানা রকমের হয়। তো ঠিক কি কারণে এখানে ঘোরাঘুরি করছে সেটি একটা জানা দরকার। আর হচ্ছে যদি পুলিশের চরও হয় তাহলে তো আমাদের চিনে রাখা দরকার, নতুন পুলিশের চর কে এলো, ওদের কাছে চেনা। তো সেক্ষেত্রে কি কারণে মানে ওদের কাছে আমি কি ছিলাম সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু ওরা পরে যখন ওই রিসেপশনে গিয়ে সব কাগজপত্র দেখলো, তারপরে কিন্তু ওরা খুব মানে খুব উষ্ণতার সঙ্গে কথা বললো, চলুন চা খাওয়া যাক। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে। তো তখন আর চাটা কি, তখন আমাকে ওখানে হোটেলে পৌঁছে দিয়েছে সেটাই অনেক। এবং আমি খুব খুশি হয়েছি যে ওরা রিসেপশনে এসে ওরা যে ওই রেজিস্ট্রেশন বুকটা দেখেছে, তাতে কি হয় ওরা মোটামুটি ওভারঅল সবটাই সম্যকভাবে ধারণা হলো যে হ্যাঁ এই জেনুইন সাংবাদিক। তো সেটা আমার একটা মানে এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, মানে এই সাংবাদিকতায় তো এরকম ক্রাইম বা ক্রিমিনাল যাদেরকে আমরা এই সমাজ ব্যবস্থা বলে, আমরা যেহেতু মেন্টাল ওয়েলবিং নিয়ে কাজ করি, এই প্রশ্নটা ভীষণ হিট করছে আমাকে। ক্রিমিনাল ঠিক কারা? মানে আমরা তো মেন্টাল ওয়েলনেস নিয়ে কথা বলি, যারা ইতিবাচক ভাবনা ভাবছে তারা কি কখনো ক্রিমিনাল হয়ে উঠতে পারে? এটা একটা প্রশ্ন। যদি বলেন হ্যাঁ, সময়ের সাথে পাল্টে যেতে পারে বা সিচুয়েশনের সাথে পাল্টে যায়, সেটা কি আরোপিত? সেটা কি তাহলে কি তার ভ্যালু সিস্টেম এক সময় পাল্টে গেল? তার যে এই যে নেটিভ উইজডম সেটা কি একটা সময় পাল্টে গেল তাই সে ক্রাইম করলো? নাকি তার একটা ধারাই ছোটবেলা থেকে তৈরি হয়ে থাকে? আপনার মনে হয়েছে আপনার অভিজ্ঞতা থেকে যে এটা আমার ভীষণ জানতে ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি ক্রিমিনাল যারা এখন সাজা কাটছে বা সাজা কেটে বেরিয়েছে বা কাটছে না, কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে গেছে, ক্রাইমটা তারা কমিট করছে, এটা কোন জায়গা থেকে তাদের ট্রিগার করে? যারা খুব নামজাদা ক্রিমিনাল হয়, অপরাধী হয়, তাদের প্রত্যেকের না কোনো একটি ইনসিডেন্ট বা ঘটনা থেকে সূত্রপাত ক্রাইমের। এটা আমি কম বেশি লক্ষ্য করে দেখেছি যে কোনো না কোনো একটি ঘটনা থেকে সূত্রপাত। আর যদি আমরা এর এপিসেন্টার হিসেবে বম্বেকে ধরি, আজকের মুম্বাইকে ধরি, তাহলে দেখা যেতে পারে সেখানে তো একটা দারিদ্র একটা খুব বড় কারণ। মানে আবার সেই বৈষম্যে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, বৈষম্যের প্রধান কারণ। তার কারণ হচ্ছে সহজে অর্থ রোজগারের এর থেকে সহজ উপায় আর নেই। সুতরাং এই অংশটা
তারা সর্বদাই খোঁজ করে যে সহজে কি পাওয়া যাবে। শুধুমাত্র অর্থ রোজগার করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু আধিপত্য বিস্তার করা যায়। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা আধিপত্যকামী এবং প্রভাব বা দাপট তৈরির মনস্তত্ত্ব কাজ করে। আর আমার মনে হয় ইতিবাচক বা নেতিবাচক মনস্তত্ত্বের বা মনোভাবের মানুষ ভালো অথবা ক্রিমিনাল নয়, এটা বলে কিছু হয় না। মানে একদম সম্পূর্ণ মোমেন্টারি এবং মুহূর্ত নির্মাণ করবে একটা মানুষ কখন খুন করবে। আমাদের সমাজে তো বহু মানুষ আছে যারা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছে না বলে খুন করছেন, তাই নাকি? তাই না? আপনার মনে হয় না? এটা এটা আমি আমার না মাঝে মাঝে মনে হয় যে ওকে দেখলে আমি সহ্য করতে পারি না, মনে হয় যেন খুন করে ফেলি। এবারে এত কিছু থাকতে খুন করে ফেলি কথাটা মুখ থেকে বেরোচ্ছে কেন? যদি কোনোদিন রাষ্ট্র বলে আগামীকাল সম্পূর্ণ রকমভাবে বিনা আইনের দিন, কত লোক যে খুন হবে কেউ বুঝতে পারবেন। চুরি চুরি কম হবে, খুন হবে বেশি। হ্যাঁ, তো আমার এটা মানে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা তো একটা বড় কারণ বটেই, ক্রাইম এবং আধিপত্য। আমি বিশেষ করে ওই একজন, অনেকে আমাকে ভয় পাবে, অনেকের উপর আমি দাপট সৃষ্টি করতে পারবো এবং একটা বিরাট রকমের অর্থের যোগান পাওয়া যাবে। যেমন ধরুন আপনি এখন এই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, এই সময় আমরা লক্ষ্য করছি যে সোনার দাম প্রচুর, 1 লক্ষ টাকা বেড়ে গেছে, 1 লক্ষ 1.5 লক্ষ এরকম সব হচ্ছে, 22 ক্যারেট 24 ক্যারেট। তো এখন আপনার ভারতে সব থেকে দ্রুত যে সিন্ডিকেট বাড়ছে সেটা হচ্ছে সোনা স্মাগলিংয়ের। এই মুহূর্তে 1 কেজিতে 20 লক্ষ টাকা মার্জিন হচ্ছে। এটা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তাদের রিপোর্টে তারা নিজেরাই এটা বলছে যে প্রবলভাবে বাড়ছে। সৌদি আরব, ইউএই, সিঙ্গাপুর, থাইল্যান্ড এখান থেকে আসছে এবং এসে বাংলাদেশ, নেপাল, মায়ানমার এই হয়ে এমনকি ত্রিপুরা থেকেও ঢুকেছে, আগরতলাতে ধরা পড়েছে। তো একটা বিপুল পরিমাণে সোনা আসছে এবং কত রকমভাবে সোনা আসছে। একটা সময় ছিল সোনার বিস্কুট, আমরা হিন্দি সিনেমায় দেখতাম, আমরা পড়তাম খবরের কাগজে। এখন পেস্ট, সম্পূর্ণ পেস্ট করে তার উপরে অন্য একটা কেমিক্যালের রং করে দেওয়া হচ্ছে। সেই রংটা করার ফলে সেটা বলা হচ্ছে এটা তো বিদেশি পেন্ট, মানে আমার ক্যাবিনেটে রং করব, আমার টেবিল ল্যাম্পে রং করব, আমার ভাজে একটু রং করব। ওটা দেখে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে ওটা হচ্ছে সোনা আছে ভেতরে, রাসায়নিকের সঙ্গে মিশে যাচ্ছে। এখন পেস্ট, বাকি ক্যাপসুল করে খেয়ে নিচ্ছে, সে তো চিরকালই হয়েছে, এখনো হয়। কিন্তু এই যে হঠাৎ করে বাকি রিয়েল এস্টেট থেকে শুরু করে অন্যান্য প্রোমোটারি অথবা র্যানসাম অথবা অপহরণ, এইগুলো ছাড়িয়ে আবার সেই ব্যাক টু বেসিক্স, সেই 70-এর দশকের সোনা পাচারের ব্যাপারে চলে গেল। তার মানে তো মানে অপরাধের কোনো রকমের আদিও নেই, অন্তও নেই। যেমন আপনার বিখ্যাত একটা কোট হচ্ছে যে বিদেশ নীতির কোনো স্থায়ী বন্ধু হয় না, বিদেশ নীতির কোনো স্থায়ী শত্রু হয় না। বিদেশ নীতির একমাত্র স্থায়ী হচ্ছে স্বার্থ। যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে এটা হচ্ছে একদম আপ্তবাক্য। তো এই অপরাধের ক্ষেত্রেও তাই, অপরাধ জগতেরও তাই, যে আগে এটা হতো এখন আর হয় না, অর্থাৎ কোনো স্থায়ী ফর্মুলা নেই। স্থায়ী ফর্মুলা হচ্ছে অর্থ উপার্জন এবং সহজে। নিরন্তর একটা চোর পুলিশ খেলা চলছে আমাদের আশেপাশে, আমরা জানতেও পারি না কিভাবে কি হচ্ছে। কিন্তু ড্রাগ ট্রাফিকিং, এই যে হ্যাঁ আপনি বলে নিন, তারপরে আমার প্রশ্নটা করি। মানে ড্রাগ ট্রাফিকিং একটা অন্যতম বড় সিন্ডিকেট এখন গোটা ভারতবর্ষে। মানে এটা তো ইনফ্যাক্ট প্যান ইন্টারন্যাশনাল, কিন্তু ভারত একটা অন্যতম বড় কেন্দ্র। মানে আমি তো এটা পড়ছিলাম কিছুদিন আগে একটি আর্টিকেলে যে ভারতবর্ষ নাকি এপিসেন্টার হয়ে উঠছে ড্রাগ ট্রাফিকে। মানে এটাও কি কিছুটা আমাদের গ্লোবালাইজেশনের একটা এফেক্ট, নাকি আপনি গ্লোবালাইজেশনকে এখনো আলাদা করেই ভাববেন? না, গ্লোবালাইজেশনের এফেক্ট তো বটেই। ভারত তো আপনার চিরকালই বাণিজ্যের একটি সোনার হাঁস, চিরকালই। ধরা যেতে পারে আপনার 240 খ্রিস্টপূর্ব 240 থেকে 1220 এই সময়সীমায়
1220 খ্রিস্টাব্দ, এই বিপুল বড় সময়সীমায় 1500 বছর ধরে ভারত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটা প্রধান কেন্দ্র এবং প্রধান আদান প্রদানকারী ছিল। রোমের সঙ্গে, এদের সঙ্গে, গ্রিসের সঙ্গে বিরাট, মানে ভারতের আদান প্রদানের জায়গা বিরাট, মানে এমনকি বিদেশে চায়না তাদের যে পণ্য পাঠাতো সেটা ভারত বন্দর হয়েই পাঠাতো। তো ফলে যারাই ভারতে এসেছে তারাই এই সোনার হাঁসটার টানেই এসেছে। তো ফলে এখনো এত 145 কোটি একটা দেশ, তো সেখানে সেটাকে সবাই মনে করে যে সব থেকে চিত্তাকর্ষক একটি ব্যবসা স্থল, ব্যবসা কেন্দ্র। আর ভারত একটা ইউনিভার্সাল কাস্টমার। জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন একটা কথা, তার যে মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে, যে সেটা হচ্ছে যে তুমি একটা কথা ভাবো, তখন ছিল অনেক কম, তখন উনি বলেছেন যে 130 কোটি মানুষ, অনেক, মানে যে পৃথিবীর যে কোনো দেশের থেকে অনেক বেশি ইংলিশ স্পিকিং, নো আল কায়দা, হোয়াট আ কান্ট্রি, গো অ্যান্ড গেট ইট। তাই এটা জর্জ ডব্লিউ বুশ ওই সময় বলেছিলেন 2002, মানে জাস্ট তখন হয়েছে, 9/11 হয়েছে, তার ঠিক পরপরই বলেছে যে ভারতকে আমাদেরকে, এবং এত ভাস্ট একটা কাস্টমার ডেমোগ্রাফি, সাংঘাতিক, মানে সব ক্যাটেগরির কাস্টমার। মানে আমি কোনো এক্সক্লুসিভ প্রোডাক্ট তৈরি করি তার কাস্টমারও পাবো, আমি মাস লেভেলে প্রোডাক্ট তৈরি করি তার কাস্টমার। এত বড়, মানে বিদেশি, মানে এত বড় বাণিজ্য, এত বড় বাজার। সোজা কথা হচ্ছে, আমার তো মনে হয় যে পৃথিবীর বাজার হচ্ছে ভারত। এখন সেটা অন্যান্য দেশ বুঝতে পারছে, এবারে ভারতকেও বুঝতে হবে। সেটা কি ভারত বুঝছে না? হ্যাঁ, ভারত নিশ্চয়ই বুঝছে, কিন্তু আমার মনে হয় সেটা হচ্ছে যে ভারত এই পাওয়ারটাকে একটা বার্গেনিংয়ের জায়গায় খুব একটা নিয়ে যেতে পারছে না। এটা যে একটা মেজর পাওয়ার, যে তোমার পণ্য আমি কিনবো, কিন্তু তার জন্য আমাকে এইগুলো দিতে হবে। ওই নেতাজির কথায় চলে যাই আবার। হ্যাঁ, এই স্ট্রং পাওয়ার নিতে হবে। মানে ধরুন অপারেশন সিন্দুর চলছে যখন, সেই সময় ভারত পাকিস্তানকে ওখানে ঢুকে আক্রমণ করলো, পাকিস্তান তারপরে এখানে নানা রকমের মিসাইল টিসাইল ফেললো, তারপরে আমরা যুদ্ধ করলাম, পাকিস্তানকে আমরা আবার আক্রমণ করলাম, ভারত এটা হলো। এই যে সময়সীমা, এই সময় ফ্রান্স তারা বলছে যে না, দুপক্ষেরই সংযত হতে হবে, সবাইকেই দুপক্ষকেই কিন্তু তাদের অস্ত্র সংবরণ করতে হবে, তাদের এভাবে আলোচনার টেবিলে আসুক তারা। তুমি আমাদেরকে 59,000 কোটি টাকার রাফাল বিক্রি করেছো, আর তুমি জ্ঞান দিচ্ছ যে সংযত হও। এইটা কি জন্য বিক্রি করেছো, কারণটা কি ছিল? এই প্রশ্ন কিন্তু মানে ভারতকে এই সমস্ত বিক্রেতা দেশদের করতে হবে, তাই না? তুমি আমাকে বিক্রি করেছো কেন? এই সংযত হওয়ার জন্য? তাহলে যদি আমরা সংযম বা সংযত হয়েই থাকতাম। সংযত হওয়া খারাপ বলছি, হ্যাঁ, আমি যুদ্ধ ভালো হয়েছে কথা বলছি না, আমি বলছি এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে না। 100%। তুমি আমার কাছ থেকে 59,000 কোটি টাকার ব্যবসা করে চলে গিয়ে তারপরে তুমি বলছো যে রাফাল যেন মিউজিয়ামে সাজানো থাকে। তার মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে তারা হয়তো সত্যি তারা কনফিডেন্স হারাচ্ছে যে তাদের বিক্রি করা রাফাল হয়তো ঠিকমতো কাজ করবে না। হ্যাঁ, অথবা এটাও হতে পারে যে তারা কোনো অন্য স্ট্র্যাটেজিটা মাথায় রেখে সেটা হয়তো কোনো না কোনো কারণে সেটা এইভাবে বলছে, হ্যাঁ, অথবা মানবিকতার ক্ষেত্রে বলতে চাইছে যে পুরো বিশ্বের কাছে এটা তুলে ধরতে চাইছে যে না, আমরা যুদ্ধ চাই না, তাই ওদেরকে সংযত হতে বলছি। হ্যাঁ, কিন্তু সেটাতে তোমাকে পক্ষ নিতে হবে। আমি এটা বলতে চাইছি, ভারত এত বেশি বড় ক্রেতা তোমার একজন, আজ থেকে নয়, বহুকাল ধরে, বহু বছর ধরে সমস্ত রাষ্ট্রগুলো, আমেরিকা হোক, রাশিয়া হোক, রাশিয়া যেমন একটা পক্ষ নিয়েছে স্পষ্ট, ঠিক, রাশিয়া হচ্ছে ইতিহাসগতভাবে ভারতের পক্ষে, তার একটা স্পষ্ট পক্ষ আছে, তাই না? এবারে সেই লোকটা রাষ্ট্র শাসনায়ক হিসেবে সে ডিক্টেটর কিনা, সে ভালো কিনা, আমি তার মধ্যে ঢুকছি না, ঠিক আছে? তার কারণে বিদেশ নীতিতে সব থেকে স্থায়ী হচ্ছে স্বার্থ। ভারত আমার রাশিয়া আমার বন্ধু, ফলে রাশিয়াকে আমি সব ব্যাপারেই সমর্থন করব, কারণ সে আমার খুব খারাপ সময়ও আমার পাশে ছিল, ভারতের পাশে ছিল। কিন্তু বাকিরা থাকেনি। তো সেই কারণেই এই যে এত বড়, বিশেষ করে আপনি যেটা বললেন যে ভারতের সমস্ত স্তরের মানুষ হচ্ছে সব ধরনের পণ্যের ক্রেতা, এত বড় মার্কেট আর কোথাও নেই, সব ধরনের পণ্যের ক্রেতা। তো এটা কিন্তু বড় একটা
মানে বিরাট বড় পুঁজি ভারতের শক্তির। এটিকে অর্থাৎ আমি তোমার কাছ থেকে না কিনে আমি রামের কাছ থেকে কিনবো, রামকে বলা যে আমি শ্যামের কাছ থেকে কিনবো, অর্থাৎ তাদেরকে আমার শর্তে, যেটা নেতাজি বলেছিলেন ব্রিটিশের শর্ত আমি কেন হ্যাঁ, আমি মানবো, সেটাই যেটা মাথায় ঘুরছে যেটা বারবার। আপনি হ্যাঁ, বলছিলেন। একটা কথা বারবার মাথায় আসছে, যে এটা জিজ্ঞেস করি আপনাকে, এই ধরনের সাংবাদিকতায় এটা হতে পারে না যে কখনো ডিপ্রেশন আসেনি, কখনো ফ্রাস্ট্রেশন আসেনি, বা কখনো নিজের মূল্যবোধের সাথে লড়তে হয়নি। এটা তো হতে পারে না, হয়েছে। আমার মূল্যবোধ এবং আমার প্রফেশনাল রিকোয়ারমেন্টের মধ্যে একটা টানাপোড়েন চলেছে কখনো, সেখানে ইতিবাচক ভাবনাটা সেই সময় খুব কঠিন হয়ে ওঠে, পজিটিভ রাখা, পজিটিভ ভাবা। এরম কোনো অভিজ্ঞতায় বা এরম কোনো সময় আপনি কিভাবে থেকেছেন, আপনি কিভাবে সামলেছেন? এই প্রশ্নটা কেন করছি বলি, নতুন প্রজন্মের অনেক ইয়াং ছেলেমেয়েরা রয়েছে যারা এই প্রফেশনে আসতে চায়, এই জার্নালিজমকে তারা খুব প্যাশনেটলি ভালোবেসে আসতে চায়। এটা নয় যে বাবা মা বলেছে বলে আসছি, সেটাও আছে, কিন্তু তাদের কথা এখন বলছি না। যারা খুব ভালোবেসে আসতে চায়, তাদেরও এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হবে। এটা কখনোই হবে না যে সারা জীবন ধরে তার ক্যারিয়ারে সে শুধু পজিটিভ জার্নালিজম করবে। তার ডিপ্রেশন আসতে পারে, তার সে দারুণ একটা স্টোরি করলো, স্টোরিটা ছাপলোই না, কখনো হতেই পারে। সে প্রচুর খেটে একটা স্টোরি করলো, বেরোলোই না। এরকমও হতে পারে সে এমন কিছু অভিজ্ঞতা হলো তার, যে অভিজ্ঞতা তার মূল্যবোধকে বারবার তাকে হিট করছে এসে। সে ভাবছে, সেই সময় সে ভাবছে কেন এলাম এই প্রফেশনে। আপনি কিভাবে সেই সময়গুলো কাটিয়ে উঠেছেন বা এখনো ওঠেন? সাংবাদিকতাতে যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যে সেটা হচ্ছে সাংবাদিকতার প্রত্যেক দিন হচ্ছে নতুন দিন। আমি গত ৩ দিন ধরে দারুণ কাজ করেছি। প্রত্যেকদিন আমার খবর লিড হয়েছে, পেজ ওয়ানে গিয়েছে বা তাই নিয়ে ধন্য, ধন্য হয়েছে। কিন্তু চতুর্থ দিন আমি একটা খবর মিস করেছি। তো প্রতিষ্ঠানের কাছে কিন্তু ওগুলো শূন্য হয়ে গেল। এবং সেটাই হচ্ছে সাংবাদিকতার সবথেকে বড়, সত্যি বলব না, সেটা সবথেকে বড় ধ্রুব একটা সত্য। এবং প্রত্যেকটা যারা আপকামিং সাংবাদিকরা আসবেন, তরুণরা যারা আসবে, তাদের এটা মাথায় রাখতে হবে যে তার প্যাশন থাকবে, কিন্তু তাকে সর্বাগ্রে নন বায়াস হতে হবে। নন বায়াস মানে হচ্ছে, আমি বলছি রাজনৈতিক বায়াস শুধুমাত্র নয়, সামগ্রিকভাবে সে চেষ্টা করবে অবজেক্টিভ জার্নালিজম করতে। সেটা কি সবসময় সম্ভব? সবসময় তো সম্ভব না। তাহলে সেখান থেকে শুরু হয় তার মুনশিয়ান। তাহলে সে তার মূল্যবোধের সঙ্গে বিন্দুমাত্র আপোস না করে কি ধরনের সংবাদ করতে পারে, বা তার যে উদ্দিষ্ট সংবাদ তার মধ্যেও সে কিভাবে নিজের মূল্যবোধটাকে সে অন্তর্ভুক্ত করতে পারবে, এটা হচ্ছে তার অন্যতম মুনশিয়ানার। এটা তার আত্মপরীক্ষার মধ্যেই পড়ে যাচ্ছে, সেটা করতে হবে তাকে। আর সাংবাদিকতা এমন একটা কাজ যে আপনি মানে গোটা সমাজ, এই গোটা সমাজ ব্যাপারটা তার চোখে দেখা যায় না। সমাজের মধ্যে বড় লোক আছে, সমাজের মধ্যে গরিব আছে, সমাজের মধ্যে ধনী আছে, সবাই আছে। সমাজ কি ভাবছে এটা আর কোনো পন্থা নেই বোঝার। একমাত্র সাংবাদিকতার মাধ্যমে বোঝা সম্ভব, রাজনীতির মাধ্যমে বোঝা সম্ভব। কিন্তু রাজনীতির যে তকমাটা নিয়ে আমাদের ময়দানে নামতে হবে, আর সাংবাদিকতার যে তকমা নিয়ে আমাদের নামতে হবে, তুলনামূলকভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কিন্তু সাংবাদিকদের বেশি। অর্থাৎ আমাকে প্রাইমারিলিভাবে সে তার মনের কথা বলবে, যেহেতু আমি একটা সাংবাদিক হিসেবে যাচ্ছি তার কাছে। কিন্তু আমি যদি কোনো একটা দলীয় তকমা হিসেবে যাই, তখন সে বলবে না। সে আমাকে ভয় পাবে, বা একটু চেপে যাবে, কম কম বলবে, গোপন করবে। সাংবাদিককে যে গোপন করবে না তা বলছি না, কিন্তু তা সত্ত্বেও মিশে যাওয়া যায়। আর সামগ্রিকভাবে এই সমাজকে জানা, মানুষকে জানা, বিভিন্ন স্তরের ওঠাপড়াকে জানা, এবং সাইলেন্ট জোন বলতে যেটা বোঝায়, প্রত্যেকটা সমাজের একটা সাইলেন্ট অংশ থাকে, যারা কিছু বলে না, যারা শুধু পর্যবেক্ষণ করে এবং মনে মনে সিদ্ধান্ত নেয়, তারপরে সে তার প্রতিফলনটা কোনোভাবে দেয়। এই সাইলেন্ট মানুষের কাছে পৌঁছানো সাংবাদিকদের আমার মনে হয় অন্যতম প্রধান গন্তব্য হওয়া উচিত। সেটা একটা আজীবনের জার্নি, যে যারা খুব বেশি ভোকাল নয়, তারা কি বলছে, তারা কি ভাবছে। আর সাংবাদিকতার ক্ষেত্রে তো হতাশ যদি কেউ হয়, তার তো আর কোনো অন্য বিকল্প থাকছে না। তাকে হয় সাংবাদিকতা থাকতে হবে,
অথবা সাংবাদিকতা ছেড়ে দিয়ে সে অন্য কিছু করবে, কিন্তু সাংবাদিকতার মতো আর একটা কিছু করবো এরকম তো হবে না। আমি ব্যবসার মতো আর একটা ব্যবসা করব, হতে পারে, কিন্তু আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা চাকরি ধরবো, সেটা হতে পারে। কিন্তু সাংবাদিকতা করতে হলে তাকে যেটা করতে হবে যে আমি প্রিন্ট সাংবাদিকতার করব না, আমি অডিও ভিজুয়ালে যাব, আমি অডিও ভিজুয়ালের পরিবর্তে ডিজিটালে যাব, আমি ডিজিটালের পরিবর্তে অন্য একটা নিজস্ব ইউটিউব চ্যানেল করব, এইটা। এবার এখন যারা আসবে তাদেরকে প্রথমে বুঝতে হবে যে সে ঠিক কী সাংবাদিক হতে চাইছে। এক হচ্ছে ফিল্ড রিপোর্টিং, অর্থাৎ ঘটনাস্থলে যাওয়া, বিভিন্ন ঘটনা পরম্পরা এবং রাজনীতি, সমাজ, প্রশাসনিক যে পদক্ষেপ সিদ্ধান্ত সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়ে সেই খবরগুলোকে সংগ্রহ করা, তারপরে এসে সেটাকে লিখে ফেলা বা জানানো, উপস্থাপন করা, এই হচ্ছে একটা ধরনের। আর এর বাইরে আছে যে সাক্ষাৎকার গ্রহণ, অথবা আপনার কোনো একটা মানে একক ইউটিউব চ্যানেল করে আমি সমাজের বিভিন্ন যে বৈষম্যগুলো আছে তার দিকে অঙ্গুলি হেলন করছি, সেটাও প্রচণ্ড প্রয়োজন আজকের দিনে যেহেতু আজকে অডিও ভিজুয়াল প্রচণ্ড শক্তিশালী একটা মাধ্যম, সেখানে এই সাংবাদিকতাও কিন্তু ফিল্ড রিপোর্টিংয়ের জায়গা রয়েছে। অর্থাৎ সে পরিশ্রম করে সমাজের শেষতম প্রান্তিক মানুষটির কাছে গিয়ে বা সেই সমাজের কথা জেনে এলো, অথবা তার ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে সে একটি সরকারি আধিকারিক, সরকারি প্রশাসন বা মন্ত্রী বা সরকারি কোনো একজন উচ্চপদস্থ অফিসার, তাদের কাছ থেকে কোনো একটা সংবাদ পেল, সেটাকে সে ব্যবহার করতে পারবে। আজকের দিনে যেটা হয়েছে যে এখন কিন্তু প্রতিষ্ঠানের অধীনেই করতে হবে সাংবাদিকতা, সেই ফরম্যাটটা বদলে গেছে। এখন তো ব্যক্তিও একটা প্রতিষ্ঠান হচ্ছে। নিশ্চয়ই, এবং তারা যথেষ্ট ভালো কাজ করছেন এবং যথেষ্ট তাদের পপুলারিটি, তাদের সংবাদের কোয়ালিটি, তারা যে ধরনের স্টোরি তৈরি করছেন সেগুলো যথেষ্ট অথেন্টিক, হ্যাঁ, এবং উইথ ডেটা। আপনি যেটা বললেন ডেটা জার্নালিজম। প্রতিষ্ঠানে সাংবাদিকতা করার সুবিধা হলো প্রশিক্ষণ, অর্থাৎ সাংবাদিকতাটা কিভাবে করতে হয় এটা একটা হাতে কলমে যে জানা, এটা কিন্তু ঠিক ক্লাস ঘরে বসে হয় অসম্ভব, সেটা সম্ভব নয়। সেটা প্রতিষ্ঠানে প্রবেশ করলে তারপরে সে আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে গেল, অভিজ্ঞ হওয়ার পরে সে ভালো মন্দ বিচার করলো, তারপরে সে নিজেকে কিভাবে এস্টাবলিশ করবে সেটা তার ওই সময়কার, কিন্তু প্রতিষ্ঠানেরও মূল্য আছে। কিন্তু সর্বাগ্রে সাংবাদিক হতে গেলে বা সাংবাদিকতার যেটা দরকার সেটা হচ্ছে প্রচণ্ড হোমওয়ার্কের প্রয়োজন। যে বিষয়টার ওপরে আমি কাজ করছি সেই সম্পর্কে সম্যকভাবে অবগত থাকা দরকার। অর্থাৎ আমি যদি রাজনৈতিক সংবাদদাতা হই, বা আমি যদি প্রশাসনিক সংবাদদাতা হই, বা আমি এটা নিয়ে আলোচনাও করি, কোনো একটা কারোর সঙ্গে কথা বলছি, এমনকি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রেও তারা যখন সাক্ষাৎকার নেবেন তাদের কিন্তু প্রশাসন কিভাবে চলে, সরকার কিভাবে পরিচালিত হয় এটা জানাটা খুব জরুরি। রাজনীতির একটা প্রধান অংশই কিন্তু সেটা হচ্ছে সরকার কিভাবে চলে। আমি যদি জানতে পারি যে সরকার কিভাবে চলে, অর্থাৎ চলা উচিত, ঠিক সেভাবে চলছে না, তাহলে আমি প্রতিবাদ করতে পারবো, প্রতিবাদের জায়গাটা বুঝতে পারবো যে আচ্ছা এটা এই যে স্কিমটা আসলে এক্সিকিউট হওয়া উচিত এভাবে, সেটা কিন্তু হচ্ছে না, একটা বা দুটো ধাপ স্কিপ করেছে, সেটা অনিয়ম, এই অনিয়মটা আমাকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ আমার মনে হয় যে এটা শুধুমাত্র সাংবাদিকেরই যে কাজ বা সাংবাদিকেরই দায় বা দায়িত্ব সেটা তো 100%, পাঠক এবং সাধারণ মানুষকেও কিন্তু আরেকটু গভীরভাবে আমার মনে হয় যে সরকারি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং মানে আমার কাছ থেকে যারা ভোট নিচ্ছে, আমার কাছ থেকে যারা ট্যাক্স নিচ্ছে, তাদের আমাদেরকে কি দেওয়া উচিত, তারা কি দিচ্ছে বা দিচ্ছে না, সে সম্পর্কে একটা মোটামুটি সম্যক ধারণা তার মধ্যে ধীরে 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 তৈরি করা দরকার। তাহলে কি হবে, রাজনৈতিক আলোচনা শুধুমাত্র দলগত আলোচনায় পরিণত হবে না, অর্থাৎ যেটা এখন হচ্ছে যে শুধু একটা দলকে আমি সমর্থন করি আর একটা দল আমি পছন্দ করি না, সেটা তো একটা দুটো তিনটে চারটে সেন্টেন্সে শেষ, কিন্তু সেটা তো তর্ক হবে, বিতর্ক হবে না। তো আমার মনে হয় যে এটি খুব প্রয়োজন। সাংবাদিকের একটা দুটো লাভ, একটা খুব প্রচণ্ড ক্ষতি হয় সাংবাদিকতা কাজ করতে গেলে, সেটা হচ্ছে যে সূক্ষ্ম অনুভূতিগুলো অনেকটা স্থূল হয়ে যায়। কারণটা হচ্ছে দীর্ঘকাল ধরে যারা সাংবাদিকতা করছে তাদের কাছে প্রচুর দুর্ঘটনা সে দেখেছে, প্রচুর
মর্গে সে গেছে, ফলে তার কাছে না মৃত্যু সম্পর্কে তার একটা ক্যালাস ভাব চলে আসে। সে আর অনেকগুলো গণহত্যা ঘটেছে, সেখানে গিয়ে সে হাউ হাউ করে আর কেঁদে ফেলবে না, তার চোখ দিয়ে টপটপ করে জল পড়বে না। তার তখন মাথার মধ্যে হবে যে কিভাবে এই স্টোরিটাকে আমি সাজাবো। তার মনে খুব আন্দোলিত হচ্ছে, সে মনে মনে প্রচণ্ড অনুতপ্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটাকে প্রায় আর কি ধামাচাপা দিয়ে তাকে পেশাদারিত্বের যে প্রবল চাপ, যে তাড়না এবং তাগিদ, তাকে এগিয়ে দিতে হবে, এই মনের জোরও কিন্তু তৈরি করা দরকার আছে। এটি খারাপ দিক। হয়তো অনেক সময় যেটা হয় যে প্রচণ্ড দুঃখের দুর্ভাগ্যজনক কোনো ঘটনাকে সাংবাদিকরা বা ডাক্তাররা বা যারা মর্গে থাকে বা যারা হাসপাতালে কাজ করেন, তাদের কাছে মনে হয় না, দেখলে মনে হয় যেন এরা খুব ক্যাজুয়ালি কথা বলছে, এদের যেন সেভাবে ছাপ ফেলছে না, স্পর্শ করছে না। এটা কিন্তু খুব স্বাভাবিক, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। তার মানে সেই লোকটি অনুভূতিহীন তা নয়। আর ভালো দিক যেটা, যে সাংবাদিকতার ক্ষেত্রে যেটা হয়, যে সেটা হচ্ছে যে সমাজের ভেতরটা জানা যায়, অর্থাৎ সুপারফিশিয়াল বাইরের যে অংশটা দেখতে পাওয়া যায়, যার ভিত্তিতে মতামত তৈরি হয়, যার ভিত্তিতে পর্যবেক্ষণ তৈরি হয় এবং অনেকেই মতামত দেয়, সেটা যে সঠিক নয়, তার আড়ালে যে আর একটা কিছু আছে, প্রত্যেকটা স্টেটমেন্টের আড়ালে আর একটা স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে আর একটা সিদ্ধান্ত আছে এবং একটা করে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। ফলে একটা দীর্ঘকালীন সাংবাদিকতা করলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড স্টোরির একটা সমষ্টি তৈরি হয়, যা আনপাবলিশড, যা অপ্রকাশিত। সেটি সাংবাদিকতার ক্ষেত্রে একটা খুব বড় ইতিবাচক দিক বলে আমার মনে। মানে এটার পরে আর প্রশ্ন আসা উচিত নয়, মানে প্রশ্ন আছে, কিন্তু আজকে আমি আর প্রশ্ন করতে চাই না। আজকে এটুকু দিয়েই শেষ করতে চাই। এতক্ষণ কোনো সম্বোধন করছিলাম না আপনাকে, কিন্তু দাদা হিসেবে সম্বোধন করতে চাই। এবং আপনার থেকে অসম্ভব অনুপ্রেরণা পেলাম। এই জন্য পেলাম যে আপনার জীবনের অভিজ্ঞতা তো অনুপ্রেরণা জাগায়, সেটা হয়তো অনেককেই জাগিয়েছে, শুধু আমাকে, আমার মতো সামান্য লোকজন যারা আমরা চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার, সেটা তো হয়। কিন্তু যে অনুপ্রেরণাটা পেলাম সেটা হচ্ছে যে একটা অসম্ভব দৃঢ় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। প্রত্যেকের প্রফেশনে তার একটা বাধা থাকবে, তার একটা আটকে যাওয়ার একটা জায়গা তৈরি হবে, সেটাই জীবন। স্মুথ সেল কারোর হয় না, সেটা হবে। কিন্তু এই যে আপনি যে কথাটা শেষে বললেন, যে মানুষের মধ্যে থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে হয়, খোঁজার চেষ্টা তো সবসময় করি আমরা, কিন্তু সবসময় কি সেটা পাওয়া যায়? আজকে পেলাম। সমৃদ্ধতা, অনেক ধন্যবাদ আমার থেকে, টিটকার্সের পুরো টিমের তরফ থেকে। আপনি যে সময় বার করে এসেছেন এবং সুদূর দিল্লি থেকে এসেই যে আপনি আমার কাছে বা আমাদের কাছে এলেন, এটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি হলো। এবং এই কথোপকথনটা আমরা আমাদের লিস্টের, আর্কাইভের লিস্টের একদম উপরে রাখবো, কারণ অনেকেই তো আসেন, কিন্তু অনেকের সাথে কথা বলি, আমাদের প্রত্যেকের, যারা যারা আমাদের অতিথি হয়ে এসেছেন, প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখছি। কিন্তু আজকের কথোপকথনটায় যেটা আমাকে নাড়া দিয়ে গেল, সেটা হচ্ছে যে এই যে এত ছোট ছোট গল্প আপনার জীবনে, এবং প্রত্যেকটা গল্পই যে আপনাকে এত কিছু শিক্ষা দিয়ে গেছে, এইটা কোথাও যেন আমাদের কাছে এসে আমাদের জন্য শিক্ষণীয় হয়ে ওঠে। তো সেটা আমরা ধন্যবাদ দিয়ে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কিন্তু শুধুমাত্র ধন্যবাদটা ছোট মনে হচ্ছে। আপনাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় আমরা পেতে চাই। এটা অনুরোধ নয়, এটা দাবি। আচ্ছা, আপনি দিয়ে নিন। না, আমাকে কিন্তু বাধা দিলে চলবে না, কারণ আমি ধন্যবাদ দেবই। দিতা, সৌভিক এবং পুরো টিম, তারা
সবথেকে বড় ধন্যবাদ এই কারণে, ধন্যবাদার্হ এই কারণে, সেটা হচ্ছে এই যে একটা পডকাস্টের যুগ পড়েছে, এই যে কথোপকথন, সাক্ষাৎকারের সময় হয়েছে, সেখানে এই বিষয়টা, যে বিষয়টা সবথেকে বেশি দরকার আজকের সমাজে, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে, সেই বিষয়টাকে চিহ্নিত করা এবং সেই বিষয়টা নিয়ে দিনের পর দিন কাজ করা, এবং এই বিষয়টা, এই যে একটা মোটিভেশন, এই যে একটা ওয়েলনেস, এই যে একটা ইতিবাচক কথাটা আপনার মানে কথোপকথনের মধ্যে অনেকবার উঠে এলো। আমরা তো শব্দ অনেক সময় নানা রকমভাবে নির্বাচন করি। বহু মানুষ আমরা লক্ষ্য করে দেখেছি যে কথোপকথনের সময় পরের কথাটা, যার সঙ্গে কথা হচ্ছে তার ঠিক পরের কথাটা তারা না দিয়ে শুরু করে। না, আমি কিন্তু মনে করি এরকম, না আমার মনে হয় এই। আবার অনেক মানুষ কিন্তু হ্যাঁ দিয়ে শুরু করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তবে কি জানো তো, এটাও হয়। আমার মনে হয় যে না দিয়ে শুরু করা মানুষ এবং হ্যাঁ দিয়ে শুরু করা মানুষের মনস্তত্ত্বের অনেকটা পার্থক্য আছে। তো এই হ্যাঁ দিয়ে শুরু করা মানুষের মধ্যে টি টকার্সের পডকাস্ট একটি অন্যতম, আমার তো মনে হয় একটা পথিকৃৎ বলবো না শুধু, এটা কিন্তু একটা অনুপ্রেরণাও হয়ে থাকবে। আমার মনে হয় যে কম্পিটিটর হওয়া উচিত না, কিন্তু অনেক কম্পিটিটর হওয়া উচিত আপনার কাছ থেকে শিখে, যে এভাবেও কিন্তু একটা পডকাস্টের বিষয়কে করা যায় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে এসে তাদের সঙ্গে এটা আলোচনা করলে যারা দেখছেন, দর্শক শ্রোতা যারা আছেন, তাদের কাছেও আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে বলবো যে এই পডকাস্টটি সৌভিক যে বিভিন্ন স্তরের মানুষের এবং বৈচিত্র্যময় সাক্ষাৎকার উনি গ্রহণ করেন এবং একটা আলাপচারিতা হয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখুন। আমি এটুকু বলতে পারি যে একটি ৫ মিনিট বা ২ মিনিটের কথোপকথনের মধ্যেও কিছু না কিছুর ইতিবাচক একটি পন্থা বা একটি দিশা কিন্তু পাওয়া যাবে। কারণ সৌভিকের প্রধান লক্ষ্যই হচ্ছে যে ওয়েলনেস কথাটা খুব ছোট, কিন্তু এর ব্যাপ্তি বিরাট। খুব সামান্য এক মানব জীবন, এখানে যদি ওয়েলনেসের এই পূজা এবং বন্দনা করা যায়, তার থেকে বড় আধ্যাত্মিকতা আর কিছু হতে পারে না। ফলে সেক্ষেত্রে আমি বলবো যে টি টকার্সকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা আছেন তারা টি টকার্স দেখুন এবং আমার মনে হয় উপকার পাবেন। উপকারের কথা ছেড়ে দিন, ভালো লাগবে। এই যে হতাশা নিরাশার কথা হলো, সেখানে কিছুক্ষণে টি টকার চালিয়ে দিয়ে দেখা গেল যে কিছুটা কি কমছে হতাশা নিরাশা, ওটাই কিন্তু ইতিবাচক এক সঞ্চার। সত্যিই তাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কথোপকথন, পডকাস্টের কথোপকথন শেষ, কিন্তু এখন ক্যামেরার অফলাইন কথোপকথন শুরু হবে, যেটা একদম র এবং আনএডিটেড। সেটা অবশ্যই পরে দেব কি না অনলাইনে সেটা আমরা ভেবে দেখব, কিন্তু সেই কথাগুলো ইতিবাচক এবং আমাদের অনুপ্রাণিত হওয়ার শেষ এখনও হয়নি, এটা এখনও চলবে কিছুক্ষণ। কিন্তু যারা টি টকার্সের সাবস্ক্রাইবার, বিভিন্ন স্তরের সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে রয়েছেন, আমরা সবসময় চেষ্টা করেছি, টি টকার্সের ক্যাফে সেশন শুরু হয়েছে 2017 থেকে, সেটা আমরা ক্যাফে সেশন করছি, বিভিন্ন মানুষকে নিয়ে আমরা কথা বলছি, আড্ডার মাধ্যমে আমরা ইন্সপিরেশন আদান প্রদান করার চেষ্টা করি একে অপরকে। কিন্তু পডকাস্টটা যেহেতু আমরা সবে শুরু করেছি, মাত্র 13-14টা এপিসোডই আমাদের হয়েছে, এখনও অনেক পথ চলার বাকি, অনেক মানুষকে ডেকে আনা বাকি, তাদের থেকে শেখার বাকি আমাদের। সেই শিক্ষাটা এবং সেই শেখার জার্নিটা চলতে থাকবে। কিন্তু আজকের জার্নিটা, পডকাস্টের এপিসোডটা আজকে এখানে শেষ করলাম। তোমরা যারা এখনও আনসাবস্ক্রাইবার, এখনও সাবস্ক্রাইব করোনি, করে ফেলতে পারো, এবং একটা বেল আইকন আছে, সেটা যদি ক্লিক করো তাহলে সেটা আমাদের পরবর্তী এপিসোড যখন আমরা আপলোড করব তোমরা একটি নোটিফিকেশন পাবে, সেটা থ্রু দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে। আজকের জন্য এটুকুই। Thank you for watching Tea Talkers podcast. It's been always a pleasure to connect all of you, and we'll try to bring up some fantastic contents through this podcast in the future as well. But what I expect from all of you is to subscribe to us, inspire us, so that we can bring up a lot of such fantastic contents with some awesome guests in the future. Thank you for watching Tea Talkers podcast. Take care and bye-bye.
voice, after Amitabh Bachchan, I think you rank quite well. You have a very